পাঁচজন জয়েন করলাম না। আসসালামু আলাইকুম জাফি। বদরুল, খায়রুল, তানজিলা আপু। আটটা 16। আটটা 16 না? We can start. আচ্ছা, আমরা গত ক্লাসে তো কনসেপচুয়ালি স্কোপ, শিডিউল এবং কস্ট, তাই না, আলোচনা করেছিলাম আর কি। কি পড়ার সুযোগ পেয়েছি? করছিলাম ভাই, অল্প অল্প কিছু কিছু শুরু করছিলাম। সবাই একটু ট্রাই করবেন কমপক্ষে যাতে প্রেজেন্টেশন স্লাইড গুলো পড়া যায় আর কি। যাওয়া আসার মধ্যে মোবাইলেও পড়া যায়, তাহলেও কাজে লাগবে আর কি। আমার সাথে সাথে একবার অন্তত স্টুডেন্ট ম্যানুয়াল স্লাইডটা শেষ করতে পারলে মানে খুবই কনফিডেন্ট ফিল করবেন। ওকে, আজকে মানে আমাদের সবচেয়ে বয়স্ক স্টুডেন্ট পাশ করছে আর কি। হ্যাঁ, সবচেয়ে এজড আমার স্টুডেন্টদের মধ্যে। কংগ্রাচুলেশন টু হিম। উনি আসলে সরকারি লোক, 8 বিসিএস এর ছিলেন। 8 বিসিএস, 8 নম্বর বিসিএস। রিটায়ার করছেন ইয়া থেকে, কি বলে এটাকে, টিএনটি থেকে। সো মানে উনি ইয়া ছিলেন আর কি, টিএনটির সেকেন্ড গাই ছিলেন। এখন জেডটিতে আছেন, জেডটিতে কাজ করতেছেন। তো উনি আজকে পরীক্ষা পাশ করলেন আর কি। সো বুঝতে পারতেছি মানে হি ইজ অ্যাকচুয়ালি 60 অ্যাবভ, তাই না? 60 প্লাস। জি, উনি আমার ব্যাচে, মানে উনি সবচেয়ে বেশি অ্যাটেনটিভ, সবচেয়ে বেশি পারফরম্যান্স ওনার সবচেয়ে ভালো ছিল আর কি। মাশাআল্লাহ। কত নম্বর ব্যাচে ছিল উনি? ব্যাচে ক্লাস করছে, আগে শুরু করছিল অনেক আগে, 96। কত নম্বর ব্যাচ? 96 ব্যাচ। আর নতুন সিলেবাস 96 ব্যাচটা আমি পুরানো সিলেবাসে পড়িয়েছিলাম, আর নতুন সিলেবাসে আসার পরেও ধনী জয়েন করছিল। ও আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আসেন আমরা শুরু করি। এখন অনেক বড় বড় চ্যাপ্টার, আমি যেহেতু কনসেপ্ট পড়াইছি আমি একটু সময় কম নেওয়ার চেষ্টা করবো আর কি। আপনারা অলরেডি গত ক্লাসে আমরা কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করেছি। স্লাইড দেখা যাচ্ছে? না ভাইয়া, আর দেখতে পাচ্ছি না, শেয়ার করিনি। দেখা যাচ্ছে না। ওকে, অলরাইট। পাচ্ছি না? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, গত ক্লাসে আমরা বলেছি যে আমরা স্কোপ, শিডিউল এবং কস্ট তিনটি আসলে একদম কানেক্টেড আর কি, রিলেটেড, এর সাথে কোয়ালিটিও আছে। এই চারটা টপিক আমরা আসলে এখন সিকোয়েন্সিয়ালি পড়ব। সো মেইন কনসেপ্ট
বা কোর যে কনসেপ্টটা সেটা গত ক্লাসে আমি আলোচনা করেছি, কোনো স্লাইড না করিয়ে মেইনলি আমরা কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করছি। সো আপনারা যদি একটু রিকল করতে পারেন তাহলে গত ক্লাসের ডট গুলো হয়তো কানেক্ট করা যাবে যখন আমরা স্লাইড দিয়ে যাব। সো গত ক্লাসে আমরা বলেছিলাম যে স্কোপটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো এখানে কয়েকটা স্টেপস আছে যেটাকে পিএম বক্স সিচুয়েশনে বলা হয় প্রসেস, আর আমি এমনি স্টেপ বলতেছি বোঝার জন্য। একটা হচ্ছে যে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, তাই না? প্রথমে প্ল্যান তৈরি করতে হবে যে আমরা কিভাবে স্কোপটা ম্যানেজ করব। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে রিকোয়ারমেন্ট কালেক্ট করা, হ্যাঁ, কালেক্ট রিকোয়ারমেন্টস। এইটাকে আপনারা দেখবেন যে স্টুডেন্ট ম্যানুয়ালে এটাকে বলেছে এলিসিটেশন। এলিসিটেশন কিভাবে করবো? এলিসিটেশন মানে হচ্ছে আমি বলেছিলাম গত ক্লাসে ড্র আউট করে নিয়ে আসা, যে কাস্টমার কি চায় সেটা বের করে নিয়ে আসা, বের করা। জি। হ্যাঁ। তারপরে আমরা কি করেছি? স্কোপ তৈরি করেছি। স্কোপ, ডিফাইন স্কোপ বলে, স্টেপটাকে বলা হয় ডিফাইন স্কোপ। তার মানে আমরা ফর্মালাইজ করে রিকোয়ারমেন্টটাকে স্কোপে তৈরি করব, এবং স্কোপের মধ্যে আসলে দুইটা জিনিস থাকবে। কাস্টমার রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটাকে আমরা বলি প্রোডাক্ট রিকোয়ারমেন্টস, সেটাকে আমরা বলি প্রোডাক্ট স্কোপ। আর আমরা যে যে কাজ করে ডেলিভারি দেব প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট সেটাকে বলা হয় প্রজেক্ট রিকোয়ারমেন্ট, এবং সেটাকে বলা হয় প্রজেক্ট স্কোপ। আর আমরা ইন্ডাস্ট্রিতে প্রজেক্ট স্কোপ বলতে আসলে দুইটাকেই বুঝাই। এরপরে আমরা দেখেছিলাম ক্রিয়েট ডাব্লিউবিএস তৈরি করতে হবে যাতে আমরা ইজিলি ম্যানেজ করতে পারি। ডাব্লিউবিএস নিয়ে আমরা অনেক প্রায় এক ঘন্টার মতো সেশন কাটাচ্ছি ডাব্লিউবিএস এর উপরে। সেই চারটাই কিন্তু আমাদের স্কোপ ম্যানেজমেন্টের প্ল্যানিং স্টেজ, এই চারটা। এরপরে আর দুইটা স্টেপ আছে, দুইটা প্রসেস আছে যেটা আসলে ইউজ হয় মনিটরিং এন্ড কন্ট্রোলে। একটার নাম হচ্ছে কন্ট্রোল স্কোপ, একটা হচ্ছে ভ্যালিডেট স্কোপ। এই দুইটা আসলে মনিটরিং এবং কন্ট্রোলিং করার জন্য আমরা প্ল্যানিং স্টেজে এই চারটা করি, করে আসলে স্কোপটা তৈরি করি। কন্ট্রোল স্কোপ হচ্ছে আমরা যে স্কোপটা ফাইনালাইজ করলাম, তৈরি করলাম, সেই স্কোপটার বাইরে যাতে আমরা না যাই, কন্ট্রোল করি যাতে স্কোপটা। যদি যেতেই হয় তাহলে আমরা অবশ্যই চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসিডিউর ফলো করে যাব। এটা হচ্ছে কন্ট্রোল স্কোপের মেইন আইডিয়া। আর কন্ট্রোল স্কোপের কাজ হচ্ছে, সবাই একটু এখানে লিখে রাখি, কন্ট্রোল স্কোপের কাজ হচ্ছে টিমের, আমরা করব কন্ট্রোল। আর ভ্যালিডেট স্কোপ হচ্ছে কাস্টমারকে ইনভলভ করা হবে ভ্যালিডেট করানোর জন্য, যে আমি যে স্কোপ অনুযায়ী ডেলিভারিটা তৈরি করলাম সেটা ঠিক আছে কি ঠিক নাই, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া অনুযায়ী দেখে কাস্টমার এটাকে ভ্যালিডেট করবে। এটাকে অ্যাজাইলে কি বলা হয়? ইটারেশন রিভিউ। জি, ঠিক আছে, ডেমো আমরা ভ্যালিডেট স্কোপ বলি, যেখানে কাস্টমারকে দিয়ে ভ্যালিডেট করানো হয়। আর অ্যাজাইলে আমরা ফ্রিকোয়েন্টলি এটা করি, এটা হচ্ছে ইটারেশন রিভিউ করি। রিভিউ করি। ভাইয়া এখানে হ্যাঁ বলেন। স্প্রিন্ট রিভিউ বলতে পারেন এটা? হ্যাঁ হ্যাঁ, জি জি বলতে পারি। থ্যাংক ইউ। ইটারেশন টার্মটা হচ্ছে অ্যাগনস্টিক জেনেরিক টার্ম, আর স্প্রিন্ট হচ্ছে স্ক্রামের টার্ম আর কি। দুইটাই ওকে আছে, নো ইস্যুস। তাহলে আমরা এই চারটা করব হচ্ছে এক্সিকিউশনের আগে প্ল্যানিং স্টেজে। আর যখন এক্সিকিউশন হয়ে স্কোপ থেকে আমরা তৈরি করে ফেলবো তখন আমরা থ্রু আউট দ্য প্রজেক্ট কন্ট্রোল করব অ্যাজ পার দ্য স্কোপ, আর ভ্যালিডেট করব আমরা কাস্টমারকে ইনভলভ করে। তাহলে কিসের এগেইনস্টে করা হয়? এটা আমরা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া এগেইনস্টে করি আর কি। অ্যাজেলে আমরা তাই করি, আমরা বলি ডেফিনিশন অফ ডান, আর ট্রেডিশনাল প্রজেক্টে আমরা বলি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, রাইট। এবং দেখেন এই দুইটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, তাই না? যতবারই আপনি ডেলিভারেবল বানাবেন ততবারই আসলে আপনি কন্ট্রোল করতে হবে, ভ্যালিডেটও করতে হবে। কন্টিনিউয়াস প্রসেস কিন্তু এটা এরকম না যে প্রসেসটা, যেমন আমি ডাব্লিউএস বানালাম, স্কোপ বানালাম, এটা কিন্তু একবার, জেনারেলি একবার করে হবে যদি আপনার প্রজেক্টটাকে প্রেডিক্টিভ ইউজ করেন। আর অ্যাজাইল হতে আপনি ছোট ছোট করে করবেন, ছোট ছোট করে বারবার ডিফাইন করবেন। আর ডাব্লিউএস তো বুঝিয়েছি, অ্যাজাইলে আমরা ওই যে ইয়া বানাই আর কি, তাই না? এপিক, থিমস, তারপরে ফিচার, তারপরে স্টোরি, তারপরে টাস্কে যাই, সেম আইডিয়া। টাস্কে যায়। হ্যাঁ, এগুলো আসলে ইটারেটিভ হবে, ট্রেডিশনালও তাই হয়, আর অ্যাজাইলে তো হবেই। সেই প্ল্যানিং এর এই স্টেজে আসার পরে, ডাব্লিউবিএস তৈরি করার পরে আমরা আসলে যে জিনিসটা ফাইনালি ম্যানেজমেন্টের কাছে বা কাস্টমারের কাছে অ্যাপ্রুভ করায় নেই সেটাকে বলে স্কোপ বেসলাইন। স্কোপ বেসলাইনের মধ্যে কয়েকটা কম্পোনেন্ট থাকে।
মেজর কম্পোনেন্ট গুলো হচ্ছে স্কোপ স্টেটমেন্ট। স্কোপ স্টেটমেন্ট কোথায় তৈরি হয়? যে এখানে ডিফাইন স্কোপ প্রসেসের থ্রুতে আমরা স্কোপ স্টেটমেন্ট তৈরি করি। স্টেটমেন্ট মানে যেটা আমরা আসলে বলতে পারি এসওডব্লিউ বা টর বলি আমরা গভর্নমেন্ট সেক্টর, টার্মস অফ রেফারেন্স কিংবা এসওডব্লিউ, স্কোপ অফ ওয়ার্ক, কি করতে যাচ্ছি আমরা। সো স্কোপ স্টেটমেন্ট, তারপর হচ্ছে ডাব্লিউবিএস, তারপর ডাব্লিউবিএস ডিকশনারি, ঠিক আছে? এই তিনটা মিলে, মেইনলি এই তিনটা মিলে, কিংবা এখন স্টুডেন্ট ম্যানুয়াল একটু বাড়ায় দিছে, সেটা হচ্ছে বলছে যে ওয়ার্ক প্যাকেজ। দেখেন সবার পরিচিত কিনা, একটু বাড়ায় দিছে, বাড়ানোর সাথে কোনো রিলেশন নাই। দেখেন প্ল্যানিং কম্পোনেন্ট, হ্যাঁ আসলে এই যে আমি যদি ডাব্লিউবিএস বলি, তাহলে এই দুইটা কি ডাব্লিউবিএস এর মধ্যে আছে না? আছে ওয়ার্ক প্যাকেজ, প্ল্যানিং কম্পোনেন্ট আছে কিন্তু। সেই তিনটে আসলে পিএম বক্স সিচুয়েশনে বলা ছিল যে তিনটে আসলে বেস লাইন, কিন্তু এখন আসলে এই দুইটা বলা হয়েছে। এই দুইটা বলার আসলে কোনো পার্থক্য দেখি না আমি, কারণ এই দুইটা আসলে অলরেডি ডাব্লিউবিএস এর মধ্যেই আছে। একটু ডিটেল করার জন্য হয়তো বলেছে। স্কোপ বেস লাইন মানে কি আমরা একটু বুঝতে পারলাম? স্কোপ বেস লাইন মানে হচ্ছে আমরা যে স্কোপটা তৈরি করলাম, কালেক্ট করলাম, ডিফাইন করলাম, করে ডাব্লিউবিএস তৈরি করে ফেললাম, করে যদি আমরা ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল নেই যে দিস ইজ দ্য বাউন্ডারি, এর বাইরে আমরা কোনো স্কোপ নিয়ে কাজ করব না, সেই স্কোপটাকে বলা হয় স্কোপ বেস লাইন, ঠিক আছে? এবং বেস লাইন মানে কি? তার মানে এটা আর চেঞ্জ করা যাবে? ফাউন্ডেশনের মতো আর কি। বেসলাইন হ্যাঁ জি ভাইয়া যাবে। হতে পারে তো, মানে যাবে, মেজর চেঞ্জ হতে যাবে। হবে। হ্যাঁ, তার মানে যাবে মেজর চেঞ্জ হতেও পারে, কিন্তু আসলে বেস লাইনটা আমাদের রেফারেন্স পয়েন্ট, এইটার উপর বেস করে আমরা এক্সিকিউশন করব। কিন্তু যদি বেস লাইনটা চেঞ্জ করতে চাই, যখন বেস লাইন হয়ে যাবে, তার মানে কি অলরেডি ইট ইজ অ্যাপ্রুভড বাই ম্যানেজমেন্ট। এর যদি কোনো চেঞ্জ হয়, তাহলে আসলে আপনি একাই আর করতে পারবেন না, এটা আপনার এসকেলেট করতে হবে, কারণ এটা অলরেডি আপনার টপ ম্যানেজমেন্ট আপনাকে এটা কি করছে, অ্যাপ্রুভ করে দিয়েছে। স্কোপ বেসলাইন চেঞ্জ করা যাবে, কিন্তু উইথ অ্যাপ্রুভাল, ঠিক আছে? এবং এটা আমাদের রেফারেন্স পয়েন্ট, এটার এগেইনস্টে আমরা এক্সিকিউশন শুরু করব, এই স্কোপের এগেইনস্টে, ঠিক আছে? আসলে আমরা দেখি যে এখন কি আছে। এই আলোচনাগুলি ভিতরে দেখবেন যে অনেক ডিটেল আছে। এখানে একটা জিনিস আমি বোধহয় বলি নাই আপনাদের, সেটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট, একটা প্ল্যানিং, এক্সট্রা প্ল্যানিং ডকুমেন্ট আছে, সেই প্ল্যানিং ডকুমেন্টে বলা হয় রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান। এইটা নামে এই নামেও একটা প্ল্যান করতে বলা হয়। এই যখন আমরা এই স্কোপ নিয়ে কাজ করব, তখন আসলে পিএমআই সাজেস্ট করে যাতে আমরা রিকোয়ারমেন্ট কিভাবে আইডেন্টিফাই করব, কালেক্ট করব, কিভাবে এটাকে ডকুমেন্টেড করব, কিভাবে এটাকে থ্রু আউট দ্য প্রজেক্ট মনিটরিং এবং কন্ট্রোল করব, সেটা করার একটা প্ল্যান করতে বলছে পিএমআই, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান। হ্যাঁ, এটা না করলে এমন কোনো দোষ নাই, কিন্তু এটা কেন এমফাসিস দেওয়া হয়েছে কেউ বলতে পারবেন? রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান হলেই তো হতো, আবার কেন রিকোয়ারমেন্ট? যাতে ভাইয়া কোনো রিকোয়ারমেন্ট বাদ না পড়ে। হ্যাঁ, কোনো রিকোয়ারমেন্ট বাদ না পড়ে। আমরা সবাই যারা প্রজেক্ট এক্সপেরিয়েন্স করেছি, প্রজেক্টে এক্সপেরিয়েন্স আছে, সবচেয়ে বেশি প্রবলেম হয় কি থেকে? রিকোয়ারমেন্ট থেকে। আপনি যদি কাস্টমার রিকোয়ারমেন্ট ঠিকমতো না বোঝেন, কিংবা তার কোনো একটা রিকোয়ারমেন্ট আইডেন্টিফিকেশন মিস করেন, তাহলে আলটিমেটলি এর প্রভাব সব জায়গায় পড়বে না? জি, সব জায়গায় পড়বে এবং পড়বে, শিডিউলে পড়বে, কস্টে পড়বে, মানে এটার কারণে কিন্তু সব জায়গায় আলটিমেটলি কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন হতে হবে, এবং আমরা যেটা ভ্যালু ক্রিয়েট করতে যাচ্ছি ওটা কিন্তু মিস হবে। সো দ্যাটস ওয়াই, এবং পিএমআই এর আসলে সার্ভে, পিএমআই পালস অফ দ্য প্রফেশন, এটা আমি আপনাদের অনেক আগে বলেছিলাম, পালস অফ দ্য প্রফেশন নামে পিএমআই প্রতি বছর একটা সার্ভে করে বড় বড় প্রজেক্টগুলোর উপরে। তো সেখানে দেখা গেছে প্রজেক্ট ফেইলিউরের যে টপ 3টা রিজন, তার মধ্যে একটা রিজন হচ্ছে রিকোয়ারমেন্ট ঠিকমতো কালেক্ট না করা, ম্যানেজ না করা এবং বুঝতে না পারা। এই কারণে প্রজেক্ট ফেল হয়। টপ 3টা রিজনের মধ্যে একটা রিজন হচ্ছে এটা। সো দ্যাটস ওয়াই পিএমআই এর তো একটা স্ট্যান্ডার্ড আছে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে, একদম ফুল প্রায় 400 পৃষ্ঠার ডকুমেন্ট আছে একটা রিকোয়ারমেন্ট, শুধু রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে।
আর এখানে আপনাকে বলেছে যে আমরা যে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা করেন বা না করেন যাতে ফোকাস থাকি, কোনো রিকোয়ারমেন্ট যাতে মিস না হয়, এবং রিকোয়ারমেন্ট কিভাবে কালেক্ট করবেন আমরা কালেকশন নিয়ে পড়বো, ওটার আরো ডিটেল আছে কিভাবে করবো আমরা, কোথা থেকে করবো, তখন কাস্টমারকে কিভাবে ইনভলভ করবো, কোন ডকুমেন্ট ম্যানেজ করবো, তারপরে রিকোয়ারমেন্ট যদি চেঞ্জ হয় সেটাকে কিভাবে আমরা ম্যানেজ করবো, এই সবকিছু নিয়েই কিন্তু আলাদা একটা স্ট্যান্ডার্ডও আছে। ঠিক আছে, ওকে, আসেন দেখি কি কি আছে এখানে। এই যে আমাদের দেখেন ফুটবল খেলা আমরা আগে দেখিয়েছিলাম, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান। তার মানে আমাদেরকে প্রথমে একটা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে, কিভাবে আমরা স্কোপ আইডেন্টিফাই করব, এবং আমি বলেছিলাম যে স্কোপের বাকি প্রসেসগুলো কিভাবে করব তার গাইডলাইনটা ফ্রেমওয়ার্কটা থাকে হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান। তার মানে আমি কিভাবে স্কোপ ডিফাইন করব, রিকোয়ারমেন্ট কালেক্ট করে ডিফাইন করব, ডাব্লিউবিএস কিভাবে তৈরি করব, তারপর ডাব্লিউবিএস টা কিভাবে মেইনটেইন করব থ্রু আউট দ্য প্রজেক্ট, তারপর কিভাবে ভ্যালিডেট করব, কন্ট্রোল করব স্কোপ, তার প্ল্যানটা কিন্তু স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান থাকে। তো এখানে একটা ডান দিকে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে আর পয়েন্ট গুলো আছে আর কি স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি থাকে আমরা আলোচনা করেছি, আপনারা পড়লে বুঝতে পারবেন বা যারা পড়েছেন। স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করার সময় তিনটা টুল জেনারেলি আমরা ইউজ করে থাকি, টেকনিক। একটা হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট। এক্সপার্ট জাজমেন্ট কি মনে আছে? আমরা আলোচনা করেছিলাম এক্সপার্ট জাজমেন্ট। তার মানে কনসালটেন্ট, হ্যাঁ, কনসালটেন্ট, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, অন্য টিমের Subject এক্সপেরিয়েন্স লোক বা আমার টিমের এক্সপেরিয়েন্স লোকজন, সবার কাছ থেকে সাজেশন নেওয়া প্ল্যানিং যখন করবেন। ঠিক আছে, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল এক্সপার্ট। তারপরে মিটিংস করে আমরা তো করবোই, যখন প্ল্যানিং করবে একা না, যাতে আমরা মিটিং করি। আর একটা হচ্ছে অল্টারনেটিভ অ্যানালাইসিস। অলওয়েজ আমি বলেছি, বারবার বলবো, সেটা হচ্ছে যে প্ল্যান এ বি সি রাখতে হবে, একটা প্ল্যান দিয়ে গেলে হবে না, অল্টারনেটিভ রাখতে হবে। তো আমরা যখন প্ল্যানিং করতেছি অল্টারনেটিভ গুলোও রাখা। অল্টারনেটিভ অ্যানালাইসিস বলতে ভাইয়া এটা কি অল্টারনেটিভ প্ল্যান রাখা নাকি অল্টারনেটিভ যে ধরেন রেফারেন্স প্রজেক্ট থেকে অ্যানালাইসিস করে ওটার বেস করে ইয়ে করা? মানে আপনি তো একটাই, মানে অল্টারনেটিভ অ্যানালাইসিসের মধ্যে আসলে সবকিছুই পড়ে। যে আগের আপনি ডকুমেন্ট অ্যানালাইসিস করলেন, করে দেখলেন যে কি করা যায় এখানে। আবার আপনার একটা অপশন যাতে আমরা না রাখি যে কোনো ব্যাপারে, যেমন রিকোয়ারমেন্ট কালেক্ট করবো এরকম যাতে না হয় যে আমরা একটাই টেকনিক রাখছি, এটা ছাড়া অন্য কোনো টেকনিক নেই, দেখা গেলো ওই টেকনিকটা কাজ করতেছে না, তাহলে কি করবেন? বুঝছি, হ্যাঁ হ্যাঁ। এরকম রাখতে হবে একটা অপশনস। এই যে আমাদের তো এখন একটা ট্রেন্ড হয়েছে না যে 14ই ফেব্রুয়ারি কি হয়, 14ই ফেব্রুয়ারি পয়লা বৈশাখ। বেচা কেনা বেশি হয়। ভ্যালেন্টাইন্স ডে। এটাতে দেখবেন যে এখন অনেকেই ভ্যালেন্টাইন্স ডে, তারপর 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এই বিশেষ তারিখগুলোতে মানে জীবনের বিভিন্ন ঘটনা ঘটায়, তাই না? তো বিয়ে করবে, দেখবেন যে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কারণ এটা অলরেডি দেখা যাবে 3-4 মাস আগে বুক হয়ে আছে, তাই না? এটা আপনার দরকার 16ই ডিসেম্বরে আপনি বিয়ে করবেন, তাহলে কি করবেন? অল্টারনেটিভ চিন্তা করতে হবে যে তাহলে এটা যদি আমি না পাই তাহলে হোয়াট ক্যান আই ডু, অল্টারনেটিভ কি অপশন আছে। আপনি কি বাসার ছাদে করবেন না কোথায় করবেন, এরকম আর কি। ওকে, প্রজেক্ট রিকোয়ারমেন্ট নিয়ে আমরা কথা বলেছি যে প্রজেক্ট রিলেটেড রিকোয়ারমেন্ট। হ্যাঁ, আর প্রোডাক্ট রিকোয়ারমেন্ট মানে যেটা একদম কাস্টমার, মানে যে প্রোডাক্ট বা ফিচার আমরা তৈরি করতেছি সেটা রিকোয়ারমেন্ট, সেটাকে আমরা বলতেছি প্রোডাক্ট রিকোয়ারমেন্টস। ঠিক আছে, গত ক্লাসে আলোচনা করেছিলাম, দুটোর মধ্যে পার্থক্য বলেছিলাম। ওখান থেকেই প্রোডাক্ট রিকোয়ারমেন্ট থেকে আমরা তৈরি করি প্রোডাক্ট স্কোপ, আর প্রজেক্ট রিকোয়ারমেন্ট থেকে আমরা তৈরি করি প্রজেক্ট স্কোপ। ঠিক আছে, আর আমরা বলেছিলাম ইন্ডাস্ট্রিতে আমরা আসলে প্রজেক্ট স্কোপ বলতে দুইটাকেই বুঝাই। ঠিক আছে, আর প্রজেক্ট স্কোপটা কোথায় থাকে? ট্রেডিশনাল প্রজেক্টে থাকে হচ্ছে স্কোপ স্টেটমেন্টে ডাব্লিউবিএস এ, আর অ্যাজাইলে কোথায় থাকে? ব্যাকলগে। ব্যাকলগে, তাই না? একটা সিঙ্গেল ডকুমেন্ট ব্যাকলগ, সেটা দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ, একটা হচ্ছে ইটারেশন ব্যাকলগ। কিন্তু জেনেরিক হচ্ছে সবকিছুই ব্যাকলগে থাকে। ঠিক আছে, লাস্টের দুইটা লাইন একটু দেখেন, লাস্টের দুইটা যে পয়েন্ট আছে, মেজার কমপ্লিশন অফ প্রজেক্ট স্কোপ এগেইনস্ট দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। প্রজেক্ট স্কোপটা আমরা মেজার করি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের এগেইনস্টে। আর মাউস কি, সরি মাউস স্টার্ট হয়ে গেছে।
মেজার কমপ্লিশন অফ দ্য প্রোডাক্ট স্কোপ এগেইনস্ট প্রোডাক্ট রিকোয়ারমেন্টস। ঠিক আছে, প্রোডাক্ট রিকোয়ারমেন্ট যেটা কালেক্ট করলেন কাস্টমার কাছ থেকে, তার এগেইনস্টে আপনি আসলে প্রোডাক্টের স্কোপ ঠিকমতো ডেলিভারি হয়েছে কিনা সেটা মেজার করবেন। আরে কি হলো? সরি, স্ক্রিন হ্যাং করতেছে তো। না, এই ল্যাপটপে দিয়ে কাজ করাই যাচ্ছে না, এমনি এমনি গরম হয়ে যায়। মানে এখন দেখা যাচ্ছে ল্যাপটপ যদি 1 লাখ টাকার বেশি দামের না হয় তাহলে আসলে ওকে দিয়ে কাজ করাই মুশকিল মনে হইতেছে। যা গরম হয়ে গেছে জাস্ট। আচ্ছা দেখি, মেজার যেটা আসতেছে এটা কোন স্টেজে করা হয় মেজারটা? মেজারটা মানে আপনার থ্রু আউট দ্য প্রজেক্ট করবেন। অ্যাজাইলে তো প্রতি ইটারেশনে করা হবে, আর ট্রেডিশনাল প্রজেক্টে যখনই আপনি তৈরি করবেন কোনো ডেলিভারেবল তখনই এটা এগেইনস্টে মেজার করতে হবে, এটা এগেইনস্টে কন্ট্রোল করতে হবে ইনসাইড টিম। আর কাস্টমারকে যখন দেখাবেন তখন এর এগেইনস্টে আসলে কাস্টমারকে দিয়ে ভ্যালিডেট করাতে হবে। আচ্ছা, টলারেন্স ব্যাপারটা দেখেন, এটা আরো অনেক জায়গায় আসবে। টলারেন্স, আমরা সব প্রবলেম কি যে কোনো ইস্যু সেটা আপনার লেভেলে থাকলে সবসময় কি করা হবে, আমার লেভেলে যদি থাকে তাহলে ওটা আমি ম্যানেজ করব, কিন্তু যদি আমার লেভেলে বাইরে চলে যায় তাহলে কি করতে হবে, এসকেলেট করতে হবে। সো টলারেন্স হচ্ছে সেটা সেট করা, বাজেটের এগেইনস্টে, শিডিউলের এগেইনস্টে, কোয়ালিটির এগেইনস্টে, স্কোপের এগেইনস্টে টলারেন্স সেট করতে হবে, যাতে আমি সব ব্যাপারেই ম্যানেজমেন্টের কাছে না যাই। ঠিক আছে, এটা আমরা প্র্যাকটিস করে আছি, কিংবা অনেক অর্গানাইজেশনে এলও আছে, তাই না, এলও এ বলা হয়, লিমিট অফ অথরিটি। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কত % রাখতে হয় টলারেন্স? হ্যাঁ, সো টলারেন্সের পার্সেন্টেজটা কত হয় স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে? না না, স্ট্যান্ডার্ড কোনো নাই, প্র্যাকটিস ওরকম কিছু নাই, এটা অর্গানাইজেশনের উপরে, অর্গানাইজেশনের উপরে, প্রজেক্টের উপরে, তার উপর ডিপেন্ড করবে। ভাই টলারেন্সের এই যে ধরেন একটা বললাম যে বাজেটের ক্ষেত্রে ধরেন আপনি যে একটা লিমিট তো থাকে যে আমরা প্রজেক্ট চার্টার যখন রেডি করব তখন ওখানে একটা ইয়া থাকবে না, প্রজেক্ট বাজেট পায়। হ্যাঁ, তারপর এটার সাথে যে ইন্দ্রদা যেটা বললাম, মানে একটা পার্সেন্টেজ তো থাকার কথা যে প্লাস মাইনাস এততে গেলে হয়তো। হ্যাঁ, পার্সেন্টেজ থাকবে, কিন্তু এটা কোনো ডিফাইন না আর কি, এটা আপনার অর্গানাইজেশন এবং প্রজেক্টের উপর ডিপেন্ড করবে। বুঝছি। টলারেন্স তো ওইটাই সেট করা হয়। টলারেন্সের সাথে কিন্তু দুইটা টার্ম জড়িত, আপনারা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে যে ধরেন আমাদের প্রজেক্টের বাজেট হচ্ছে 5 লাখ টাকা ফর এক্সাম্পল, তাহলে আমাকে কিন্তু আমার একটা থ্রেশহোল্ড দেওয়া থাকে। ধরেন আপার থ্রেশহোল্ড এবং লোয়ার থ্রেশহোল্ড অনেক জায়গায় থাকতে পারে। ধরেন আপার থ্রেশহোল্ড, তো আমার আপার থ্রেশহোল্ড হচ্ছে যে জাস্ট ধরেন 10% হলে কত হবে 5 লাখ টাকার? 50,000 5 লাখ 25। 5 লাখ 50,000। হ্যাঁ, 5,000 10%, 25 নাকি 5 লাখে 10%? 10% না। 50,000। 50,000 ভাইয়া। 5,000 মাত্র। ওখানে কমে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে 50,000। জি জি জি। তাহলে আপনারা যে দেখেন 10% যদি আপনার লিমিট থাকে 10%, তাহলে এইটা কিন্তু আপনার থ্রেশহোল্ড, এর বাইরে এর নিচ পর্যন্ত ঠিক আছে আপনার জন্য, কিন্তু যখন এই থ্রেশহোল্ডটা পার হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে এসকেলেট করতে হবে। সো এটাকে আমরা অনেক সময় অনেক বইয়ে বলা হয় ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। ম্যানেজমেন্ট বাই এক্সেপশন বলা হয়। তার মানে সব ব্যাপারে আমি ম্যানেজমেন্টে ছুটে যাব না। আপনারা জানেন যে বাচ্চারা যত ছোট থাকে তখন কি হয়, সব ব্যাপারে কমপ্লেন করে না যে আমাকে এরকম করেছে, আমাকে এরকম করেছে। যত বড় হতে থাকে তারপর কি হয়, কমপ্লেনটা কমে যায় কিন্তু, তাই না? আপনি প্রজেক্ট ম্যানেজার, সব ব্যাপারে তো ম্যানেজমেন্টের কাছে যাওয়া যাবে না, যেটা আপনার আওতার মধ্যে আছে তাই সেটা আপনি নিজেই ম্যানেজ করবেন। সো এইটাকে আমরা বলতেছি যে 5,50,000 টাকা, এটা কিন্তু আমার থ্রেশহোল্ড। আর এর মধ্যে যে আমি যদি থাকতে পারি
তার মানে 5 লাখ থেকে 5,50,000 হচ্ছে আমার টলারেন্স লেভেল। আর থ্রেশহোল্ড কোনটা? ওই যে একদম 5,50,000 এর বাইরে গেলেই ইউ হ্যাভ টু এসকেলেট। এর মধ্যে আপনি মধ্যের যে লেভেলটা এটা হচ্ছে আমাদের টলারেন্স লেভেল। জি। সো দুইটা টার্ম কিন্তু, একটা হচ্ছে থ্রেশহোল্ড, একটা হচ্ছে টলারেন্স। থ্রেশহোল্ডটা একদম লাস্ট বাউন্ডারি, এর মাঝখানে আপনি থাকতে পারলে দ্যাট ইজ ইওর টলারেন্স। এর বাইরে থ্রেশহোল্ড ক্রস করলেই ইউ হ্যাভ টু গো টু ম্যানেজমেন্ট। এই থ্রেশহোল্ড গুলো আচ্ছা ওকে, আচ্ছা এখন দেখেন দুইটা টার্ম। সরি ভাই একটু ডিস্টার্ব করে, থ্রেশহোল্ড বললেন লোয়ার লিমিট একটা আছে, ধরুন 5 লাখ বাজেট, লোয়ার লিমিট হবে তাহলে -10% ধরলাম, মানে 4,50,000। তো আমি যদি আরো কমে করতে পারি বাজেট, তাহলে আমি কেন এসকেলেট করবো? করতে হবে তো। আপনি তো আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যদি কম টাকায় করেন সেটাকে কিন্তু জবাবদিহিতা দিতে হবে যে কেন টাকা বাঁচবে। তার মানে আপনি প্ল্যানিং ঠিক মতো করেন নাই, হ্যাঁ, প্ল্যানিং ঠিক নাই, প্ল্যানিং ঠিক নাই, আগে অলরেডি বাজেট নিয়ে রাখছেন, কস্ট এস্টিমেশন ঠিক নাই। ওটা তো আরো প্রবলেম। বাজেট নিয়ে রাখছেন অথচ খরচ করেন নাই, তার মানে আপনি কিন্তু অন্য একটা প্রজেক্টে আপনি ডিস্টার্ব করছেন, সমস্যা করছেন, হ্যাম্পার করছে, জি জি। হ্যাম্পার করছেন। আপনার বাজেটে খেয়ে নেওয়ার কারণে অন্য একটা প্রজেক্ট কিন্তু নিতে পারেনি অর্গানাইজেশন। আচ্ছা আচ্ছা, বুঝতে। এখন কিন্তু এটা খুব সিরিয়াস ইস্যু। ঠিক আছে। আচ্ছা এই দুইটা বিষয় আমাদের একটু জানা দরকার, ইএফ এবং ওপিএ। এটা একটু হোয়াইট বোর্ডে যায় তাহলে আমার মনে হয় একটু বেটার হবে। সবাই হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি? ও কেটে দিলাম নাকি? সরি। Yes. আচ্ছা দেখেন, মানে প্রজেক্ট কিন্তু প্রজেক্টে আমরা বলি মানে ওপেন সিস্টেম। হ্যাঁ, মানে এখানে আসলে বাইরের অনেক কিছু এটাকে ইনফ্লুয়েন্স করে, অনেক কিছু ইনফ্লুয়েন্স করে। সেই ইনফ্লুয়েন্সটাকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করে, আবার নেগেটিভলি ইনফ্লুয়েন্স করে। হ্যাঁ, কিরকম? যেমন পলিটিক্যাল কন্ডিশন, ইকোনমিক কন্ডিশন, তারপরে ধরেন গ্লোবাল কোন একটা, যেমন এখন কোভিড সিচুয়েশন, এই সবগুলো ইম্প্যাক্ট আছে না প্রজেক্টে? জি আছে। হ্যাঁ, প্রজেক্ট যদি আমি এখানে মাঝখানে রাখি, আমি এটাকে আসলে এইভাবে দেখাই, অন্য একটা স্লাইডে আছে, পরে দেখবেন সেম ফিগারটা। ধরেন মাঝখানে প্রজেক্ট, তাহলে প্রজেক্টটা যে অর্গানাইজেশনে কাজ করতেছে সেই অর্গানাইজেশনের পলিসি, প্রসিডিউর, ম্যানেজমেন্ট স্ট্রাকচার, হ্যাঁ, ক্যাপাবিলিটি, এইচআর এর ক্যাপাসিটি সবকিছু ইম্প্যাক্ট ফেলবে না প্রজেক্টে? ইনফ্লুয়েন্স ফেলবে, তাই না? পজিটিভলি অথবা নেগেটিভলি। আবার এই প্রজেক্ট, এই পুরা অর্গানাইজেশনটা কিন্তু একটা দেশের মধ্যে আছে, তাই না? একটা কান্ট্রি, ধরেন বাংলাদেশে আছে, হ্যাঁ, পূবালী ব্যাংক সে বাংলা ব্যাংকে আছে, বাংলাদেশে আছে। তাহলে কি হবে? বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের পলিটিক্স, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশনস, এগুলো কি হিউজ ইম্প্যাক্ট আছে না? এর বাইরে কি করা যাবে? অনেক কিছু এর বাইরে করা যাবে না, কিন্তু গভর্নমেন্টের রেগুলেশনস এর বাইরে, বাংলাদেশ ব্যাংকের রেগুলেশনস এর বাইরে কোনো কিছু করা যাবে না। জি তার মানে হ্যাঁ, দেশেরও কিন্তু অনেক ইম্প্যাক্ট আছে, পলিটিক্স এর, ইকোনমিক্স এর, ওয়েদারের, জিওগ্রাফির, হ্যাঁ, রেগুলেশনস এর। এরপরে পুরা সবকিছু কিন্তু আসলে কি ওয়ার্ল্ডের মধ্যে আছি আমরা একটা, তাই না? ওয়ার্ল্ডের সিচুয়েশন কি প্রজেক্টে ইম্প্যাক্ট ফেলবে না? অবশ্যই। অবশ্যই ফেলবে। যে এখন দেখেন আমরা কিছু কম্পিউটারের অ্যাক্সেসরিজ পারচেজ করব, কিন্তু পাচ্ছি না, জিনিস নাই মার্কেটে। হ্যাঁ, বাংলাদেশে প্রাইস অনেক হাই, প্রাইস হাই, নাও পাওয়া যাচ্ছে, প্রাইস হাই। জি, প্রাইস দিয়েও লাভ নাই, অনেক জিনিস পাওয়াই যাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে। পাওয়াই যাচ্ছে না, রাইট। তো গ্লোবাল দেখেন, এটার কিন্তু ইম্প্যাক্ট আছে প্রজেক্টে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে ইনফ্লুয়েন্স, পজিটিভ অথবা নেগেটিভ। সেই ইনফ্লুয়েন্সটাকে দুই ভাগে ভাগ করা যায় ব্রডলি। একটাকে বলা হয় এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ইএফ, আর আরেকটাকে বলা হয় অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। ঠিক আছে? এই ইএফ কে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় এক্সটার্নাল ফ্যাক্টরস, একটাকে বলা হয় ইন্টারনাল ফ্যাক্টরস। ইন্টারনাল। আর ওপিএ কেও দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয়, আমি মনে রাখার জন্য আর কি বলতেছি, পিপিপি, আর একটাকে বলা হয় কর্পোরেট নলেজ বেস। আমি কেবি লিখলাম, নলেজ বেস। ঠিক আছে? সো এক্সটার্নাল ইম্প্যাক্ট গুলো কি কি? যেমন আমরা
যদি আমি এইভাবে বলি, আমরা মনে হয় এই শব্দটা আমরা পড়েছি তাই না, নাকি পড়ি নাই বোধহয় না? পেস্টেল, জি না। পেস্টেল মানে কি আমরা জানি কেউ? হোয়াট ইজ পেস্টেল? জানতাম, ভুলে গেছি। হ্যাঁ, মানে মানে একটা অ্যাক্রোনিয়াম একটা। পিতে হচ্ছে পলিটিক্যাল, ইকোনমিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, সোশ্যাল, টেকনোলজিক্যাল, লিগ্যাল, আর ই কি হবে? এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্টাল। দেখেন তো এই জিনিসগুলো কি ইম্প্যাক্ট আছে প্রজেক্টে? জি, এগুলোকে আমরা বলি এক্সটার্নাল ফ্যাক্টরস। ঠিক আছে? আর ইন্টারনাল ফ্যাক্টর কি? ইন্টারনাল ফ্যাক্টর হচ্ছে এই যে অর্গানাইজেশনের ভিতরের ফ্যাক্টর গুলো। যেমন আপনার অর্গানাইজেশনটা যদি মানে জিওগ্রাফিক্যালি ডিস্ট্রিবিউটেড হয়, যেমন পূবালী ব্যাংক বাংলাদেশের কি কতটা ব্রাঞ্চ আছে? প্রায় সব জায়গায় ব্রাঞ্চ আছে নাকি? সব থানায় তো আছেই না? সব জায়গায় 582টা ব্রাঞ্চ, 582টা ব্রাঞ্চ আছে। 82, তাহলে দেখেন 82। পূবালী ব্যাংকে যদি একটা সিস্টেম ডেপ্লয় করতে চান, কোন একটা আইটি সিস্টেম, তাহলে সেটা কত ম্যাসিভ হবে। আর একটা অফিস শুধু ঢাকাতেই, ছোট্ট একটা অফিস, তাহলে সেটা তো ওরকম ইনফ্লুয়েন্স হবে না, খুবই সামান্য একটা হবে আর কি। জি, এই পেস্টেল গুলোকে কিন্তু কনসিডার করতে হবে এক্সটার্নাল হিসাবে। এটা মনে রাখার জন্য এর মধ্যে কিন্তু আরো অনেক জিনিস আছে, আমরা জাস্ট ব্রডলি এই 6টা জিনিস মনে রাখলেই এক্সটার্নাল ফ্যাক্টর গুলো আমরা ইজিলি বুঝতে পারি। আর ইন্টারনাল ফ্যাক্টর কি? আমি যেমন বললাম, একটা অর্গানাইজেশন কোন কোন জায়গায়, জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন কোথায়, তারপরে অর্গানাইজেশনের নিজস্ব কালচারটা কিরকম, অর্গানাইজেশনের কালচার আছে না, অর্গানাইজেশনের স্ট্রাকচারটা কিরকম, তারপরে ম্যানেজমেন্ট হায়ারার্কিটা কিরকম, তারপরে এইচআর পলিসি কিরকম, তারপরে হচ্ছে এইচআর যে আছে সে তাদের ক্যাপাসিটি কিরকম। হ্যাঁ, যে এগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ইন্টারনাল ফ্যাক্টর গুলো হচ্ছে এগুলা। আর সামনে আমরা দেখবো এক্সাম্পল এই স্লাইডে আছে। সবাই দুইটা পার্থক্য বুঝতে পেরেছি? এটা হচ্ছে বাইরের জি। এক্সটার্নাল ফ্যাক্টর গুলো, দেশ থেকে আসবে, ওয়ার্ল্ড থেকে আসবে, বাইরের আনুষঙ্গিক, সেটার মধ্যে ওয়েদার, জিওগ্রাফি, কোভিড সবকিছু পড়বে। আর ইন্টারনাল ফ্যাক্টর হচ্ছে আমার অর্গানাইজেশনের ভিতরের কালচার, স্ট্রাকচার, এইচআর এর স্ট্রেংথ, আমার অর্গানাইজেশনের জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন, হ্যাঁ এগুলো। এরপর আসতেছে ওপিএ। ওপিএর মধ্যে এই পার্টটা খুব সহজ, নলেজ বেস। তার মানে আপনার অর্গানাইজেশন যে কাজ করতেছে তাদের একটা এক্সপিরিয়েন্স গ্রো হয় না অ্যাজ এ অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশন যত বয়স হবে সে কিন্তু তত ম্যাচিউর হতে থাকবে, তার প্রসেস, প্রসিডিউর, তার ডকুমেন্টেশন বেটার হবে না? জি। সো নলেজ বেস বলতে আমরা বুঝতেছি অর্গানাইজেশনের আগের যে এক্সপিরিয়েন্স থেকে বা আগের নলেজ গুলো, হ্যাঁ তাদের ক্যাপাবিলিটি, সেগুলোকে আমরা বলতেছি নলেজ বেস, আগের নলেজ গুলো। তো সেটা প্রজেক্ট কি ইম্প্যাক্ট আছে না? আছে কিন্তু। কারণ আমরা দেখেন যখন আমরা ভেন্ডর সিলেক্ট করি, কাকে দিই কাজ? যার এক্সপিরিয়েন্স আছে। আমরা বলে দিই না যে 10 বছর এক্সপিরিয়েন্স ছাড়া কেউ অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে কি? কেন 10 বছর বলছি? তাই সে একটা ম্যাচুরিটি লেভেলে গেছে, তাই না? সো এই নলেজ বেস, এটাকে আমরা বলি অর্গানাইজেশন প্রসেস অ্যাসেটের নলেজ বেস, বা এটাকে বলা হয় কর্পোরেট নলেজ বেস। আর আরেকটা পার্টকে আমরা বলতেছি পিপিপি। পিপিপি মানে হচ্ছে পলিসি, প্রসিডিউর, হ্যাঁ প্রসেস। এই ধরনের জিনিসগুলো একটা অর্গানাইজেশনের যে নিজস্ব পলিসি, প্রসিডিউর, প্রসেস, যেটা ডাইরেক্টলি প্রজেক্টে কোনো গাইডলাইন আছে, হ্যাঁ সেটাকে বলি আমরা ওপি এর পিপিপি পার্ট। সবাই কেউ কি বলতে পারবেন এই দুইটার মধ্যে পার্থক্য কি? এখানে কিন্তু আমি বলেছি এইচআর পলিসি, আমাদের এইচআর ক্যাপাবিলিটি, অর্গানাইজেশনের কালচার, তাহলে এইটার সাথে এটার পার্থক্য কি? পিপিপিটা হচ্ছে ওই প্রজেক্টের ইন্টারনালটা, আর এটা অর্গানাইজেশনের ইন্টারনাল। হ্যাঁ, সবাই এটা একটু খেয়াল করেন, এটা এখানে অনেকেই কনফিউজড হয়। সেটা হচ্ছে যে এই দুইটার মধ্যে পার্থক্য পাওয়াটা মুশকিল। এইটা আসলে জেনারিক কালচার, এইচআর পলিসি, আপনার ডিস্ট্রিবিউশনের জেনারিক, ডাইরেক্ট প্রজেক্টের সাথে কোনো রিলেশন নাই। আর এখানে আরো অনেক প্রসেস, প্রসিডিউর, পলিসি আছে, সবই এখানে আছে। কিন্তু এটা হচ্ছে স্পেসিফিক প্রসেস, পলিসি, প্রসিডিউর ফর প্রজেক্টের ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোল, ক্লোজিং। প্রজেক্টের ফুল লাইফ সাইকেলে যদি কোনো গাইডলাইন থাকে আমার অর্গানাইজেশনের, যেটা ডাইরেক্টলি প্রজেক্টে ইম্প্যাক্ট ফেলে প্রজেক্টের জন্যই,
তাইলে সেটাকে আমরা বলতেছি অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটের পার্ট, প্রসেস পলিসি প্রসিডিউর। ডাইরেক্টলি প্রজেক্টে কোনো ডিরেকশন দিচ্ছে। আর এগুলা দেখেন, এগুলো হচ্ছে জেনেরিক, পুরো ওভারঅল অর্গানাইজেশনের। বুঝতে পেরেছে? এইটা কিন্তু থিন লাইন আর কি, দুটো পার্থক্য। আচ্ছা, তাহলে আমাকে একটা বলেন দেখি যে অর্গানাইজেশনে পিএমআইএস থাকে, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, অনেকে ইউজ করে পুরো অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজমেন্ট করার জন্য। এই সিস্টেমটা কোথায় যাবে? এটা কি এখানে আসবে নাকি এখানে আসবে? মানে ওপি এর পার্ট হবে নাকি ইএফ এর পার্ট হবে? ওপিএতে যাবে। পাঠ হবে। ইপিপি এটা দেখবেন পিএমও কে বলা আছে এটা হচ্ছে ইএফ এর পার্ট। হুম। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএফ এর পার্ট। কেন? এনি আইডিয়া? এটা একটা ব্রডলি একটু আইটি প্রশ্ন এটা। মানে বেশিরভাগ আমরা যখন পিএমআই যদি এস্টাবলিশ করতে চান পুরো অর্গানাইজেশনে, তখন কিন্তু শুধু প্রজেক্ট ম্যানেজমেন্ট এখানে মডিউল থাকলে হবে না, কিন্তু এখানে এইচআর থাকতে হবে, ফাইন্যান্স থাকতে হবে, অ্যাকাউন্টস থাকতে হবে। সব না হলে কিন্তু পিএমআইএস আপনি চালাতে পারবেন না। কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট থাকতে হবে, লিগ্যাল থাকতে হবে, তার মানে একটা ইআরপি টাইপ সিস্টেম থাকতে হবে আসলে। এবং প্রতিটা বড় বড় ইআরপির কিন্তু একটা ডেডিকেটেড মডিউল আছে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য। সেটা স্যাপ বলেন, ওরাকল বলেন, যাই বলেন, সবারই কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য একটা মডিউল আছে, আর বাকি কিন্তু সব মডিউল এখানে আছে। বুঝতে পেরেছি? তার মানে এটা কিন্তু পুরো অর্গানাইজেশনের বাকি জিনিস নিয়েও কাজ করতেছে, তার সাথে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন নিয়েও কাজ করতেছে। সেই জন্য আসলে ব্রড পিকচারটা চিন্তা করে পিএমআই এটাকে আসলে বলেছে এটা ইএফ এর পার্ট। ঠিক আছে, ওকে। সো এটা খুব মেজর কোনো ইস্যু না, যে প্রশ্ন কখনো আসবে না যে এটা ইএফ এর পার্ট নাকি ওপি এর পার্ট, কিন্তু ঠিক আছে, দুই একটা প্রশ্ন পেতে পারেন, কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার করা। হ্যাঁ, না আসার সম্ভাবনাই বেশি। জাস্ট ভাইয়া পিপিপি আরেকবার বলবেন? কোনটা? পিপিপি লাস্টের পার্টটুকু আর কি, পিপিপি। হ্যাঁ, পিপিপি আসলে সিম্পলি আমরা মনে রাখি, পিপিপি হচ্ছে প্রজেক্টের ইনিশিয়েশন থেকে প্ল্যানিং করি আমরা, তাই না? এক্সিকিউশন করি, মনিটরিং কন্ট্রোল করি, ক্লোজিং করি। তার মানে ফুল প্রজেক্ট লাইফ সাইকেলের যদি কোনো নির্দেশনার জন্য কোনো পলিসি থাকে, প্রসেস থাকে, প্রসিডিউর থাকে, যেটা ডাইরেক্টলি বলতেছে যে তুমি ইনিশিয়েশন করলে তুমি এই কাজ করবা, প্ল্যানিং করার সময় এই করবা, ক্লোজিং এর সময় এই কাজ করতে হবে। হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি ওপি এর পিপিপি পার্ট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। সো এইটাকে কিন্তু আমরা মানে যদি কোনো অর্গানাইজেশনের পিএমও থাকে, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস থাকে, তাহলে দেখা যাবে ওরা ইয়া তৈরি করে, প্রজেক্ট ম্যানেজমেন্ট গভর্নেন্স তৈরি করে। গভর্নেন্স এর মধ্যে কিন্তু বলা থাকে যে কি কি কোন কাজ কি করতে হবে, কোন ডকুমেন্ট মেইনটেইন করতে হবে, কমিউনিকেশন কার সাথে করতে হবে, সব বলা থাকে জি, প্রজেক্ট গভর্নেন্সে। সেটি আসলে এই পিপিপির পার্ট। এটা নিয়ে একটা টপিকও আছে, আমরা পড়বো। ওকে, আমি এটা বন্ধ করি। হ্যাঁ, কয়টা বাজে? ওকে, আসেন। এক একটা চ্যাপ্টার এত বড়, সময় ইয়ে করবো না। তাহলে দেখবেন এগুলো সব আছে কিন্তু। হ্যাঁ, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অর্গানাইজেশন প্রসেস আছে, ডেফিনেশন আছে। সবাই খেয়াল করেন এই স্লাইডটা যেখানে বইয়ের ছবি আছে, এটা আসলে ডেফিনেশন। একবার পড়া এবং এটাকে ইন্টারনালাইজ করা, মুখস্থ করার দরকার নেই, জাস্ট ইন্টারনালাইজ করা, বোঝা। এবং যে আমি বলতেছিলাম ইনফ্লুয়েন্স গুলোকে ফেভারেবল এবং আনফেভারেবল হয়, হ্যাঁ, পজিটিভ কিংবা নেগেটিভ হয়। এবং এই যে দেখেন, এই যে আমরা একটু আগে আলোচনা করলাম ইন্টারনাল ফ্যাক্টরস এবং এক্সটার্নাল ফ্যাক্টরস, এখানে দেখবেন আছে। হ্যাঁ, আমি যে কথাগুলো বলেছি দেখবেন এখানে আছে সব। আর ওপি এর মধ্যে দেখেন এই যে প্রসেস পলিসি প্রসিডিউর, দেখেছেন দুইটা সেকশন। হ্যাঁ, একটা হচ্ছে অর্গানাইজেশন নলেজ বেস। আপনার অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজমেন্টের টেমপ্লেট, লাইফ সাইকেলটা কি হবে, চেকলিস্ট, হ্যাঁ, ডেফিনেশন অফ রেডি, ডেফিনেশন অফ ডান, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, কোয়ালিটি ম্যাট্রিক্স, এগুলো যদি থাকে অলরেডি এস্টাবলিশ, সেগুলো হচ্ছে এটার পার্ট। ঠিক আছে, এবং এটা ওপিএ। এই পুরো টপিকটা, এতক্ষণ যে টপিকটা পড়লাম, এটা কোথায় আছে জানেন? পিএমবক এর চ্যাপ্টার নাম্বার 2। ঠিক আছে, দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ প্রজেক্টস অপারেট। চ্যাপ্টারটার নাম দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ দ্য প্রজেক্ট অপারেটস। পুরো একটা কিন্তু ডেডিকেটেড চ্যাপ্টার আছে পিএমবকে। আমরা এখানে এটা পড়লাম। এই চ্যাপ্টারে আরো কিছু অংশ অন্য অন্য জায়গায়ও আছে। এখন আমাকে একটা প্রশ্ন বলেন যে আমরা যে প্রজেক্ট ম্যানেজমেন্টের বিভিন্ন কাজ করবো, তাই না? আমরা তো কেবল শুরু করলাম, স্কোপ, শিডিউল, কস্ট, বাজেট, কোয়ালিটি, প্রকিউরমেন্ট,
এনিথিং উই ডু। তাহলে সব জায়গায় কি ইএফ এবং ওপিএ ছাড়া কাজ করা যাবে? না। না, এই দুটোকে কনসিডার না করে কাজ করতে পারবেন? অবশ্যই না। তার মানে কোথাও মেনশন করা থাক বা না থাক, এই দুটো আপনাকে ফলো করতেই হবে। কি বলেছে, কোথায় গাইডলাইন আছে? পলিসি আপনি একটা প্রকিউরমেন্ট করতে হবে, আপনি ইচ্ছা মতো প্রকিউরমেন্ট করলে হবে? 10 টাকার একটা পারচেজ যদি আপনি ইচ্ছা মতো করেন উইদাউট ফলোইং দ্য পলিসি, আপনার চাকরি নাই, এরকম হতে পারে। সো আমরা কিন্তু এই দুইটাকে অলওয়েজ কনসিডার করতে হবে। কেউ যদি পিএম বক্স 6 রেজিস্ট্রেশন পড়ে থাকেন আগে, বা আবার যদি এখন পড়তে যান, তাহলে দেখবেন যে প্রতিটা প্রসেসের কমন ইনপুট হচ্ছে এই দুইটা। হ্যাঁ, আমার মনে হয় 49 প্রসেসের 46 বা 48 প্রসেসের সবগুলোতে ইনপুট হিসেবে এই দুটোকে পাবেন। যদি আমি ক্লাসে বলতাম যে আপনার ইনপুট যদি নাও পান, তাহলে এটা অলওয়েজ ইনপুট মানে কি, মানে যখন আমরা কাজটা করব তখন এটাকে কনসিডারেশন নিতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখি আমরা, আগে ফাইন্ড আউট করতে হবে অর্গানাইজেশনে কি আছে। এতক্ষণ আমরা কি বললাম, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে বললাম। এবার আমরা শুরু করব কালেক্ট রিকোয়ারমেন্টস। তার মানে এলিসিটেশন কিভাবে করবো আমরা। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছি ব্ল্যাক স্ক্রিন? জি জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা আসেন এখানে আমরা একটু দ্রুত আগাই, যে আমরা কিভাবে রিকোয়ারমেন্ট গ্যাদার করবো আমাদের কাস্টমারের কাছ থেকে, স্টেক হোল্ডারের কাছ থেকে। সবচেয়ে সহজ টেকনিক যেটা আমরা সবসময় ইউজ করে থাকি, সবাই ইউজ করি, একটা হচ্ছে ডকুমেন্ট অ্যানালাইসিস। এক্সিস্টিং ডকুমেন্ট গুলো আমরা জোগাড় করি না, কালেক্ট করি না, বোঝার জন্য যে কাস্টমার কি চাচ্ছে না চাচ্ছে। এক্সিস্টিং প্রসেস কি আছে, কোনো ডকুমেন্ট আছে কিনা, সেটাকে আমরা বলতেছি ডকুমেন্ট অ্যানালাইসিস। ঠিক আছে। আর যদি কোনো কন্ট্যাক্ট হয়, ভেন্ডর বা সাপ্লায়ার হয়, তাহলে কি হবে, তাদের মেইন ডকুমেন্ট কি, এগ্রিমেন্টটা। সেক্ষেত্রে সেটাই কিন্তু অ্যানালাইসিস করে তারা বের করবে যে কাস্টমার কি চাচ্ছে। সবাই বুঝতে পারছি? এখানে কিন্তু প্রায় 16টা ডিফারেন্ট কাইন্ড অফ আমরা টেকনিক করব, এবং আমরা মনে হয় বেশিরভাগই আপনারা ইউজ করেছেন, দুই একটা হয়তো আনকমন হতে পারে। তা আমি 1 নম্বর গেল, 2 নম্বর হচ্ছে ফোকাস গ্রুপস। দেখবেন যে ডেফিনেশন আছে, একটু বর্ণনাও আছে, আমি জাস্ট মুখে বলতেছি। ফোকাস গ্রুপও কিন্তু আমরা কাজ করে থাকি, তাই না? ফোকাস গ্রুপ, ধরেন আজকে আমরা শুধু এইচআর এর রিকোয়ারমেন্ট গ্যাদার করব, তাহলে আমরা এইচআর এর লোকজনকে একসাথে নিয়ে আসলাম, নিয়ে আমাদের সাইড থেকেও যিনি আসলে এইচআর বোঝেন, হ্যাঁ, তিনি একজন ফ্যাসিলিটেটর হবেন এবং আমাদের সাবজেক্ট ম্যাটার এক্সপার্টরা থাকবে, করে আমরা একটা ফোকাস গ্রুপ ডিসকাশন করে রিকোয়ারমেন্টকে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এটা হচ্ছে ফোকাস গ্রুপস। আর এনজিওরা যে প্রজেক্ট করে, হ্যাঁ, আপনারা দেখবেন এনজিওর প্রজেক্টে এটা আসলে একদম সবচেয়ে ইউজ টুল, এফজিডি বলে ওরা, ফোকাস গ্রুপ ডিসকাশন। ঠিক আছে, এটা কিন্তু খুবই পপুলার। এনজিও তে আপনি কাজ করতেছেন একটা গ্রামে, তাহলে কি করতে হবে, এখানে ডকুমেন্ট অ্যানালাইসিস এগুলো তো করবেন, কিন্তু এটা আসল গ্রামের কারা পলিটিক্যাল গাই আছে, কারা লিডার আছে, হ্যাঁ, কারা দুষ্টু লোক আছে, কারা আসলে আপনার স্টেক হোল্ডার, গ্রামের সাধারণ মানুষ, ছেলে মেয়ে, এদেরকে কিন্তু একত্রিত করে আমরা ডিসকাস করি। দেখবেন না অনেক ছবি দেখা যায় গ্রামের মধ্যে, দেখবেন যে উঠানের মধ্যে বসে করতেছে, মাটির মধ্যে বসে। তো দিজ আর অ্যাকচুয়ালি এফজিডি। তারপরে কোশ্চেনিয়ার এন্ড সার্ভে। আমরা কিন্তু অনেক সময় রিকমেন্ড গ্যাদার করার জন্য কোশ্চেনিয়ার তৈরি করি না, করেন? করি। সার্ভে করে কিন্তু আমরা রিকমেন্ড গ্যাদার করি। হ্যাঁ, ছোট প্রজেক্ট হয়তো কম ইউজ হয়, বড় প্রজেক্টে স্পেশালি যে আমরা বলতেছি ইউএন এর প্রজেক্ট বা এই যে আপনার এনজিও প্রজেক্ট গুলো, তারা কিন্তু এইভাবে ডাটা কালেক্ট করে। হ্যাঁ, বিভিন্ন ফরম্যাটে কোশ্চেন থাকে, দেখবেন যে ঘরে ঘরে গিয়ে কালেক্ট করতেছে ডাটা। বুঝতে পারছি? দেখছি না আমরা, আমাদের বাসার ঢাকা শহরে অনেক সময় হয়। হ্যাঁ ভাইয়া, এখানে একটা কোশ্চেন আছে, এই যে কোয়েশ্চেনারি সার্ভে, এই জিনিসটা যদি আমরা পার্টিকুলার এনজিওর ক্ষেত্রে তো ঠিক আছে, এনজিও গ্রাম ভিত্তিক প্রজেক্ট করা এখানে হয়, এটা যদি কোনো ডেডিকেটেড কাস্টমারের প্রজেক্ট হয়, সেক্ষেত্রে কি এটা কোয়েশ্চেনারি এই মানে এই অ্যাপ্রোচটা কি ইউজ করা যাবে? হ্যাঁ, আপনি এখানে একটা জিনিস মনে রাখি, আমরা এখানে কিন্তু পিএমআই কি করেছে, পিএমআই আসলে গ্লোবালি যতগুলো টেকনিক ইউজ হয় সবগুলোকে মেনশন করার চেষ্টা করছে। হ্যাঁ, তারা তো আসলে জেনেরিক গাইডলাইন এনজিও প্রজেক্টের জন্য। হ্যাঁ, যখন যেটা কাজে লাগবে তখন ওই টেকনিকটা ইউজ করব, যখন যেটা আপনি যেখানে ইউজফুল সেখানে আপনি ইউজ করবেন। ঠিক আছে, টেকনিকটা জানা থাকলে সুবিধা, না জানলে তো আমরা জানতামই না যে এরকম একটা টেকনিক আছে। সো যেখানে অ্যাপ্রোপ্রিয়েট লাগবে সেখানে আপনি ইউজ করবেন, যেখানে অ্যাপ্রোপ্রিয়েট না সেখানে আননেসেসারি ইউজ করার কোনো দরকার নেই। আর আমরা টেকনিক শিখবো অনেকগুলো, আপনার কাছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট লাগবে আপনি একটা বা দুইটা টেকনিক ইউজ করবেন, হয়তো বা 3টা।
এখানে প্রায় 1500টা টেকনিক আছে। ওকে আরেকটা টেকনিক বেঞ্চমার্কিং। বেঞ্চমার্কিং মানে কি? আমরা বেঞ্চমার্ক ধরে কাজ করি না, যে অ্যাপেলের এরকম জি, একটা জি। ল্যাপটপ আছে বা অ্যাপেলের ফোনটা এরকম আইফোন, তাহলে আমি যদি একটা মোবাইল ডিভাইস তৈরি করতে চাই, দেখবেন সব এখন অ্যাপেলকে নকল করে না। জি সেদিন একজন বলতেছিল আর কি, যে আসলে অ্যাপেল ফোকাস করে কাস্টমারের নিডের উপরে, আর অন্য কোম্পানিগুলো ফোকাস করে আইফোন অ্যাপেলের উপরে। হ্যাঁ, ফলে আপনারা জানেন যে কাস্টমার সেন্ট্রিসিটি, যারা কাস্টমার সেন্ট্রিসিটি বা কাস্টমার স্যাটিসফ্যাকশন বা কাস্টমার ফোকাস হতে হবে, তারাই কিন্তু বিজনেস উইন করবে, লিড দেবে। ফলে অ্যাপেল কিন্তু এই জন্য দিনের পর দিন লিড দিচ্ছে, তাদের ফোকাস কাস্টমার আর বাকি সবার ফোকাস হচ্ছে অ্যাপেল। বুঝতে পেরেছেন গ্যাপটা? জি তো বেঞ্চমার্কিং মানে হচ্ছে অলরেডি ধরেন আপনার কোনো সিস্টার কনসার্ন বা আপনি কোনো একটা প্রজেক্ট করেছেন, হ্যাঁ, বা এরকম একটা সুন্দর ডিজাইন হয়েছে, আপনি ওইভাবে একটা করতে যাচ্ছেন, সেটা হচ্ছে বেঞ্চমার্ক। অলরেডি পাবলিশ অনেক বেঞ্চমার্ক ডাটা থাকে, তার উপর বেস করে আপনি কিছু করতেছেন। ঠিক আছে? ইন্টারভিউ, এটা আমরা ইউজ করি না এরকম মধ্যে কেউ নাই, তাই না? ইন্টারভিউ করি না আমরা কাস্টমারকে, সেটা সেটা কিন্তু অনেক ধরনের হয়। 1 to 1 হতে পারে না, আমি একা গিয়ে একজনের সাথে কথা বললাম, 1 to many হতে পারে, তারপরে many to 1 হতে পারে, তাই না? many to many হতে পারে নাকি? জি ইন্টারভিউ করি, প্রশ্ন তৈরি করে নিয়ে যাই, বা আমরা প্রশ্নগুলো করি, করে আসলে আমরা অ্যান্সার নিই। সো দিস ইজ আমার মনে হয় সবচেয়ে বেশি ইউজ হয় ইন্টারভিউ। আচ্ছা, এবার আসেন, আমরা ভোটিং নিয়ে পড়েছিলাম, মনে আছে? অ্যাজাইলে ভোটিং নিয়ে, কিভাবে ভোটিং করা হয়, ডিসিশন মেক করা হয়, মনে আছে কার কার? কয়েকটা টেকনিক নিয়ে আলোচনা করছিলাম, ডিসিশন মেকিং টেকনিক অ্যাজাইলে। পোলিং, ভোটিং। যেখানে দেখেন এক্সাম্পল আছে, থামস আপ করি নি আমরা, থামস আপ, থামস ডাউন, সাইডওয়েজ, স্টপ জি। 5 এর স্টপ থাকবে। পোলিং ছিল, তারপর ডট ভোটিং এরকম কিছু ছিল। তো আমরা এখানে যে মেথডটা দেখতেছি, আমি একটু সামনের স্লাইডে যাই। এখানে আসলে ভোটিং নিয়ে কথা বলার সময় এখানে আসলে বলা হচ্ছে ট্রেডিশনাল প্রজেক্টে কি ধরনের ভোটিং আমরা ইউজ করে থাকি। এর মানে এটা না যে আপনি আসলে অ্যাজাইলে ভোটিংটা ট্রেডিশনাল ইউজ করতে পারবেন না, বা ট্রেডিশনাল ভোটিংটা অ্যাজাইল ইউজ করতে পারবেন না। আমরা কিন্তু দুইটাই শিখতেছি, এই কারণে যখন যেটা লাগবে সেটা আমরা ইউজ করবো। হ্যাঁ, সো পিএমআই কিন্তু অনেক আগে থেকে এই ডিসিশন মেকিং এর জন্য 3টা টেকনিক বলছে। এই 3টা টেকনিক এখানে আছে, দেখেন। একটা হচ্ছে ইউনানিমিটি, প্রথমটা। এর বাংলা কি আমরা কেউ জানি? মানে হচ্ছে মানে নিজের পরিচয় গোপন রাখা আর কি। না না, সেটা আনএনিমাস। শত্রুতার বিপরীত, অশত্রুতা বা এরকম এনিমিটি। সেটা মানে anonymous। সিঙ্গেল ঐক্যমত্য। ডিসিশনের উপর এগ্রি হওয়া বলে নাকি? ঐক্যমত্য। সিঙ্গেল অ্যাকশনের উপর এটার বাংলা হচ্ছে সর্বসম্মতিক্রমে, আচ্ছা সর্বসম্মত। কোনো ডিফারেন্স নাই, অল আর এগ্রিড, অল জি এগ্রিড। হ্যাঁ, সর্বসম্মতিক্রমে সবচেয়ে ভালো বাংলা আর কি। সো ইউনিয়নিটি মানে আমরা কোনো একটা ভোটিং নিচ্ছি, ভোটিংটা এরকম, হ্যাঁ, যে আজকে আমরা কি লাঞ্চে আমরা আজকে পোলাও খাবো, হ্যাঁ, এখন কি সবাই পোলাও খাবে, 100% ভোট পেয়ে গেলাম, 100%, কোনো ডিফারেন্স নাই, সেটাকে আমরা বলি ইউনিয়নিটি। সবাই যদি একমত হয়। মেজরিটি মানে কি, এরকম যখন আমরা ভোট নিচ্ছি দেখা গেল আসলে আমরা 100% ভোট পাচ্ছি না, এটা তো খুব রেয়ার কেস, তাই না? যে আপনার জি। 10 জনই একই দিকে ভোট দিবে। দেখা গেল যে আপনি ভোট পাচ্ছেন না, তাহলে কোন টেকনিক খাটাবেন? মেজরিটি। তার মানে মোর দেন 50% ভোট কোথায় পেয়েছি, গ্রেটার দেন 50%, তাহলে সেই পক্ষে আমরা ডিসাইড করব, যদি আমরা মেজরিটি টেকনিকটা ইউজ করি। পোলারিটি কি, আমরা আনএনিমিটিও পাচ্ছি না, তার মানে 100% পাচ্ছি না, গ্রেটার দেন 50% পাচ্ছি না, তাহলে ওয়ে কি? পোলারিটি। পোলারিটি মানে ধরেন কেউ ভোট দিয়েছে 40%, 30%, 10%, হ্যাঁ 20%, তাহলে আমরা তো এটা পাচ্ছি, মোর দেন 50% পাইছি, পাই নাই, কিন্তু বাইরে 50 পাই নাই, অ্যানিটিউড পাই নাই, তাহলে আমরা কি করতে পারি? পোলারিটি টেকনিক খাটাতে পারি, যেখানে সবচেয়ে সংখ্যায় বেশি ভোট পড়েছে। ঠিক আছে, তো সেই 40% কে আমরা নিলাম, কারণ বাকিগুলো কিন্তু 40% কম।
মানে 40% যেটা ডিসিশন নিবে ওটাই মেনে নিতে হবে বাকিগুলো নাকি? ওইটা মেনে নেবো আর কি আমরা, ঠিক আছে। ওকে, আর একটা টেকনিক আছে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, হ্যাঁ, এই স্লাইডটা থেকে পরীক্ষা একটা প্রশ্ন পাবে। দাদা নোট করতে পারেন, ইন্দ্রদা নোট করতে পারেন, আমিও করে নিচ্ছি। কেন আপনি করবেন না? না না, আমি তো শঙ্কর দা, করতেছি, আমি আপনিও করতেছি। করেন আমিও করি। আচ্ছা দেখেন, আহ, এখানে আরেকটা টেকনিক আছে যেটাকে বলে অটোক্রেটিক ডিসিশন মেকিং। সেটা আমরা সবাই বুঝি না, অটোক্রেটিক। জি। হ্যাঁ, তার মানে আমি বস, আমি যে ডিসিশন নেব সেটাই হবে। তো এই তিনটার মধ্যে কিন্তু ওটাকে বলা হয় নাই। পিএমএ একটা চালাকি করছে, পিএমবক 5th এডিশন পর্যন্ত এই তিনটার সাথে বলতো, বলা হতো অটোক্রেটিক, চারটা ভাগ করা হতো। কিন্তু পিএমএস 6th এডিশনে এসে এই তিনটাকে ঠিক রাখছে, আর চারটাকে দেখবেন পিএমবকে আছে পরের স্টেপে। মানে বলা হচ্ছে যে মানে সবচেয়ে মানে আমরা আসলে ইউজ কম করার চেষ্টা করবো এটা, ঠিক আছে। বাকি তিনটায় বেশি ইউজ করার চেষ্টা করবো, কারণ কি সবাইকে আমরা ইনভলভ করতেছি। আর আমি যদি ডিসিশন দিয়ে দিই তাই তো আসলে ইনভলভ করতে পারছি না আমরা, সেটা আমরা কম ইউজ করবো। হ্যাঁ, তবে অনেক জায়গায় লাগতে পারে, প্রম্পট করে ডিসিশন দরকার, তখন যদি আপনি ওইরকম ভোট নিতে যান তাই তো ওইদিকে সবকিছু হয়ে ইয়ে হয়ে যাবে, তাই না। এমার্জেন্সি সিচুয়েশন এগুলো করা যাবে যেখানে আপনি ডিসিশন নিতে হবে। সেগুলো হচ্ছে আমাদের ভোটিং টেকনিক। আর আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস। এটা কিন্তু খুব ইউজ হয়, মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস। সেটা কিরকম, আপনারা যে প্রকিউরমেন্ট করি, আমরা ভেন্ডরকে সিলেক্ট করি না, হুম। তখন আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করি না, যে তার এক্সপিরিয়েন্স এত হতে হবে, তারপরে তার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি এরকম হতে হবে, বিজনেসে এতদিন পর্যন্ত থাকতে হবে, এই ধরনের প্রজেক্ট 5টা করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করে মার্কিং দেই না। রাইট। জি জি। বলতেছি আমরা মাল্টি ক্রাইটেরিয়া, তারপরে আমরা আসলে নাম্বারিং দিয়ে তারপরে দেখি যে কে সবচেয়ে বেশি মার্কস পেয়েছে। এই প্রসেসটাকে বলা হচ্ছে মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস। এটা আমরা সব জায়গায় ইউজ করি, নামটা হয়তো জানতাম না, নামটা হচ্ছে এটা। প্রকিউরমেন্ট ইউজ করি, একটা ছেলেকে নিবেন, রিক্রুট করবেন, তাহলে আমরা এরকম করি না, রিটেন টেস্ট, ভাইবা নেই, সবগুলোর মধ্যে আবার ভাগ করি, তার অ্যাটিটিউড দেখি, হ্যাঁ, এই সবগুলো কিন্তু মার্কিং থাকে, তার উপর তাকে আমরা কিন্তু সিলেক্ট করি। ওকে, তো আমরা মনে হয় ব্রেকের টাইম হয়েছে, আমরা ব্রেক থেকে এসে বাকিগুলো দেখি আমরা। হ্যাঁ, তো আমরা 5 মিনিটের ব্রেকে যাচ্ছি।
ওকে, সবাই এসেছি? জি ভাইয়া। দাঁড়ান, আচ্ছা স্ক্রিন শেয়ার করি না? ওকে, সবাই দেখতে পাচ্ছি? What is a machine? Manish? সবাই দেখছি না ভিডিওটা? জি দেখেছি, জি। দেখেছি, মূল্য দেখেছি। So, দেখেন এই যে একদম আমাদের আমাদের স্ক্রিন মানে এখানে দেখবেন অনেক কিছু ডেফিনেশন আছে। ডেফিনেশন মিনিংটা বোঝাটাই দরকার, হ্যাঁ? কোনো ডেফিনেশনটা মুখস্থ করা দরকার নেই। জি ভাই। ওকে, সো আমরা এতক্ষণ দেখতেছিলাম মানে এলিসিটেশনে কিন্তু আছে, বিভিন্ন টেকনিক দেখতেছি আমরা। পরের টেকনিকের মধ্যে দুইটা টেকনিকটার ক্যাটাগরি হচ্ছে ডেটা রিপ্রেজেন্টেশন। যেখানে রিপ্রেজেন্টেশন শব্দটা দেখবো তার মানে কি? রিপ্রেজেন্টেশন মানে কিন্তু গ্রাফিক্যাল, হ্যাঁ? ডান দিকে দেখবেন গ্রাফিক্স কিছু আছে। মাইন্ড ম্যাপিং মনে আছে? গত ক্লাসে আলোচনা করেছিলাম মাইন্ড ম্যাপিং। জি। হ্যাঁ, মাইন্ড ম্যাপ করে কিন্তু আমরা ইজিলি রিকমেন্ড গ্যাদার করতে পারি। আর আরেকটা টেকনিক বলা হয় অ্যাফিনিটি ডায়াগ্রাম। অ্যাফিনিটি ডায়াগ্রাম মানে হচ্ছে ক্যাটাগরাইজ করা। এরকম আমি মনে হয় ছবিগুলো একটু ডান দিকের ছবি দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন এই যে এটা অ্যাফিনিটি ডায়াগ্রাম। তার মানে আমরা রিকোয়ারমেন্ট গুলোকে যদি ক্যাটাগরাইজ সাজাই, হ্যাঁ, বা
বা ক্যাটাগরিগুলো আগে ঠিক করি, তারপর এর আন্ডারে কি কি হবে, এভাবে যদি আমরা আইডিয়াটা জেনারেট করতে থাকি এবং এগুলোকে যদি আমরা ক্যাটাগরাইজ করি, অ্যাফিনিটেড করি উইথ দ্যাট দিস ক্যাটাগরি, তাহলে সেটাকে আমরা বলি অ্যাফিনিটি ডায়াগ্রাম। ঠিক আছে, রিকোয়ারমেন্ট কালেকশনের সময় কিন্তু আমরা এরকম করতে পারি। যেমন আমার ধরেন যে আমরা কি করতেছি, যে আমরা প্রিন্টার কিনবো, বা আমরা ল্যাপটপ কিনবো, তাহলে এখন আমরা কি প্রিন্টারের মধ্যে, যেমন আমি আসলে আজকে এটি নিয়ে কাজ করতেছিলাম, প্রিন্টার কিনবো আমরা 7টা প্রিন্টার কিনবো প্রজেক্টের জন্য 60। আমরা এটা কি করতেছিলাম, 7টা প্রিন্টারের মধ্যে এখন আমরা খুঁজতেছিলাম যে এখানে আমরা আসলে হাই এন্ডের, হ্যাঁ, 4-5টা প্রিন্টার কিনবো, নেটওয়ার্ক প্রিন্টার কিনবো, হ্যাঁ, ওয়াইফাই প্রিন্টার কিনবো, এরকম আমরা চিন্তা করতেছিলাম। যে এটা কিন্তু তাহলে কি হলো, এটা অ্যাফিনিটি Category. ডায়াগ্রাম, কিন্তু প্রিন্টারের কি কি হতে পারে এইভাবে দেখেন আমরা কিন্তু আইডিয়াগুলো জেনারেট করতে পারছি। আর মাইন্ড ম্যাপিং গত ক্লাসে বলেছিলাম যে ডাব্লিউবিএস কিন্তু মাইন্ড ম্যাপিং দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। যেমন কনফারেন্স করতে যাচ্ছি আমরা, তাহলে কনফারেন্সের একটা ব্রাঞ্চ আউট করলাম ভেন্যুটাকে আরো দেখেন ডিটেল ব্রাঞ্চ আউট করলাম, ভেন্যু রিকোয়ারমেন্ট, হ্যাঁ, ক্যান্ডিডেট ভেন্যুজ, ভেন্যু অ্যাসেসমেন্ট, সিলেক্টেড এন্ড বুক ভেন্যু। এভাবে যদি আমি স্পিকারে আসি, দেখেন স্পিকারকে আবার ব্রাঞ্চ আউট করলে আরো ডিটেল পাচ্ছি আমরা। সেইভাবে কিন্তু আমরা মাইন্ড ম্যাপ করে রিকোয়ারমেন্ট গ্যাদার করতে পারি। ঠিক আছে, সো এটাকে আমরা বলতেছি ডেটা রিপ্রেজেন্টেশন টেকনিক। তার মধ্যে 2টা সাব টেকনিক, হ্যাঁ, একটা হচ্ছে অ্যাফিনিটি ডায়াগ্রাম আর একটা হচ্ছে মাইন্ড ম্যাপিং। আচ্ছা, আরেকটা টেকনিক হচ্ছে অবজারভেশনস। এটা আমরা ইউজ করি, অবজার্ভ করি না, দেখি না, হ্যাঁ, দেখে আমরা ডাটা গ্যাদার করি। ডাক্তাররা কি করে, অবজার্ভ করে না, ডাটা গ্যাদার করে। ডাক্তাররা কিন্তু ডাটা গ্যাদারিং করে, যে আসলে রোগটা কি বোঝার জন্য অবজারভেশন করে। আচ্ছা, এখানে 2টা টার্ম আমি একটু বলে নেই, যেটা সামনে পাবেন আপনারা, সেটা হচ্ছে জব শ্যাডোইং। আমরা যখন অবজার্ভ করি তখন অনেক সময় বলি জব শ্যাডো করতে, যে তুমি কাজটা করে দেখাও। ঠিক আছে, সেটাকে আমরা বলি জব শ্যাডোইং। এটাকে অনেক সময় ওয়ার্ক শ্যাডোইং বলা হয়। আবার এই 2টা টেকনিক কিন্তু আমরা ট্রেনিং এর ক্ষেত্রে ইউজ করি। ট্রেনিং, মেন্টরিং, কোচিং এর ক্ষেত্রে কিন্তু আমরা জব শ্যাডোইং করি। এই যে আমরা যে জুনিয়রের সাথে সিনিয়রকে, হ্যাঁ, মিলাই দেই না, যে একজন জয়েন করেছে নতুন, তাকে শেখানোর উপায় কি, একজন সিনিয়রের সাথে আমরা তাকে ইনভলভ করি, তাহলে কিন্তু জব শ্যাডোইং করে কিন্তু সে শিখতেছে, তাই না? সবচেয়ে ভালো লার্নিং এটা আর কি। আপনি যখন কোনো টিমের সাথে কাজ করবেন, কারোর সাথে কাজ করবেন, মানে ওই যে অ্যাপ্রেন্টিসশিপ বলে যেটাকে। হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, তাহলে কেউ কোনো একটা কাজ শ্যাডো করে দেখালো, ওটা দেখে আপনি রেপ্লিকেট করলেন বা করলেন, তাহলে সেটাকে আমরা বলি জব শ্যাডোইং। আরেকটা টার্ম দেখবেন স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, সেটা হচ্ছে রিভার্স শ্যাডোইং। এই জিনিসটা কি? ছোট বাচ্চাদের শিখেছেন না, সরায় পড়ানো, লেখানো? জি, রিভার্স শ্যাডোইং মানে উল্টা। জব শ্যাডোইং হচ্ছে যে এক্সপার্ট সে করে দেখাবে জুনিয়রকে, যে ইনএক্সপার্ট বা কম এক্সপার্ট সে দেখে শিখবে। আর রিভার্স শ্যাডোইং মানে যে জানে না বা কম পারে, সে আসলে জিনিসটা পারলো কিনা সেটা তার কাছ থেকে শ্যাডো করে দেখে আমি এজ এ এক্সপার্ট তাকে আসলে গাইড দেব। জাস্ট উল্টা। হ্যাঁ, 2টার কম্বিনেশন ছাড়া কি শেখা যায় ঠিক মতো? না, জি না। 2টাই লাগবে কিন্তু। আমি কোচ দেখেন না, ক্রিকেট খেলায় পুল করা শেখাচ্ছে, পুল খালি দেখলে তো লাভ নাই। এখন আমাকে নিজেও শ্যাডো করে দেখাতে হবে, রিভার্স শ্যাডোইং করে, যে আসলে হচ্ছে কিনা, তখন আবার ঠিক করে দিবে কোচ। সেই 2টা ব্যাপার কিন্তু আমরা একটু জেনে রাখি। রিভার্স শ্যাডোইং হচ্ছে জাস্ট জব শ্যাডোইং এর উল্টা। এখানে এক্সপার্ট কম লেস এক্সপার্টকে শেখায়, আর এখানে লেস এক্সপার্টকে দেখায় এক্সপার্টের অ্যাডভাইস নেওয়ার জন্য। ফ্যাসিলিটেড ওয়ার্কশপস, আমরা যেমন একটু আগে ফোকাস গ্রুপ নিয়ে আলোচনা করলাম, ফ্যাসিলিটেড ওয়ার্কশপে কিন্তু খুব ইউজ হয়। তার মানে একটু ওয়ার্কশপ করা, মানে হাতে কলমে কাজ করে, হ্যাঁ, বের করা যে রিকোয়ারমেন্ট গুলো কি, সেটা হচ্ছে ফ্যাসিলিটেড ওয়ার্কশপ, যেখানে ফ্যাসিলিটেটর থাকে। এই ওয়ার্কশপে কিন্তু মেইন বিষয় হচ্ছে যিনি ফ্যাসিলিটেটর উনি কিন্তু খুব এক্সপার্ট হলেও কোনো সিদ্ধান্ত দিবেন না, কিন্তু যদি দেন তাহলে সেশনটা কিন্তু ভালো হবে না। আমি যদি সব বলে দেই তাহলে কিন্তু যারা এখানে কাজ করতেছে, যাদের কাছ থেকে আমি রিকোয়ারমেন্টটা বোঝার চেষ্টা করতেছি, তারা কিন্তু রিকোয়ারমেন্টটাকে প্লেস করতে পারবে না। ঠিক আছে, কনটেক্সট ডায়াগ্রাম, আমরা ছবি আঁকি,
রিকোয়ারমেন্ট গ্যাদার করার সময় আমরা ছবি আঁকি না? Right. এই যে সব অফিসে এখানে হোয়াইট বোর্ড আছে, তারপরে গ্লাসে, প্রায় সব অফিসে গ্লাসে আমরা ড্র করি, বা আমি আপনাদের এখানে কিন্তু অনেক ড্র করি, তাই না? আমি কিন্তু জি, অনেক ড্র জি। করি। এগুলো সবই কিন্তু কনটেক্সট ডায়াগ্রাম বোঝানোর জন্য। কনটেক্সট ডায়াগ্রামের মেইন হচ্ছে সিস্টেমস, ইউজার এবং তাদের মধ্যে ইন্টারাকশনটা যদি আমরা ড্র করি, তাহলে কিন্তু অনেক রিকোয়ারমেন্ট ইজিলি আমরা ভিজুয়ালাইজ করতে পারি। ভিজুয়ালাইজ যখন করতে পারি তখন কিন্তু আমরা রিকোয়ারমেন্ট গুলো ইজিলি বুঝতে পারি। এটাকে বলা হয় কনটেক্সট ডায়াগ্রাম। খুবই ইউজ করা হয় কিন্তু। এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে কনটেক্সট ডায়াগ্রামের। এটা অবশ্যই একটা আইটি সিস্টেমের কনটেক্সট ডায়াগ্রাম, পিএমবকে আছে। যে আপনি যদি একটা এইচআর সিস্টেম বানান, বিডি জবস এর সবার সিভি আছে, আমার আছে, সবার আছে না? আচ্ছা, আপডেট করা হয় না। আপডেট করা হয় না, কিন্তু ইনিশিয়ালি দেখা যাবে সবার সিভি বিডি জবস এ আছে আর কি। জি, সো তার মানে কি, প্রতিটা বড় বড় অর্গানাইজেশনে কিন্তু নিজস্ব এইচআর এর ডেটাবেস থাকে, মানে যে কি বলে এটাকে, পোর্টাল থাকে কিন্তু, জব পোর্টাল, তাই না? সেই জব পোর্টালে চিন্তা করেন, এই যে আমরা যদি একটু চিন্তা করি, হায়ারিং ম্যানেজাররা জব পোর্টালে কাজ করে, ইন্টারনাল অ্যাসোসিয়েটরা, তারপর ইন্টারনাল ফুল টাইম, পার্ট টাইম, এরা হচ্ছে ইউজার্স। রিক্রুটিং এজেন্সির কাছ থেকে আপনি ডাটা নেন, যারা জব সিক করে তারা এখানে সিভি বানায়, তারপরে পায়, মানে তারা ইয়েটা পায়, টেন্ডারটা পায় বা জবের পাবলিকেশনটা পায়। আবার একই সাথে আপনি এটাকে এক্সটার্নাল ওয়েবসাইটের সাথেও ইন্টিগ্রেট করতে পারেন। এখানে পাবলিশ হলে সে এটা বিডি জবস সাইটে পাবলিশ হয়ে যাবে। তো এই যে বিভিন্ন ইউজার্স এবং তাদের ইন্টারাকশনটা সিস্টেমের সাথে, যেগুলো হচ্ছে ইন্টারনাল, এগুলো হচ্ছে এক্সটার্নাল, এরকম যদি আমরা ড্র করি তাহলে কিন্তু আমরা কমিউনিকেশন গুলো বুঝতে পারি যে কি করা উচিত, কি করা উচিত না, কোথায় কি কানেক্টেড। তো সেটাকে আমরা বলতেছি কনটেক্সট ডায়াগ্রাম। এটা হচ্ছে আইটির হবে এটা না। আপনি যে কোনো একটা রাস্তা বানাবেন, এই যে আমাদের একজন আর্কিটেক্ট আছে, ওরা কোনো একটা ডিজাইনের কথা বলে উনি প্রথমে নিজে পেন্সিল দিয়ে সব ড্র করে মানে একটা জাস্ট দেখায়, আমাদের স্কেচ করে। এটা কিন্তু একটা কনটেক্সট ডায়াগ্রাম, যে কোন দিক দিয়ে রাস্তা হবে, কোন দিক দিয়ে কি হবে, সব কিন্তু উনি দেখাচ্ছে। সো দিস ইজ কনটেক্সট ডায়াগ্রাম। এই ছবিটা দেখবেন স্টুডেন্ট ম্যানুয়াল আছে, একই জিনিস, অন্য এক্সাম্পল। ইউনিভার্সিটির সাথে প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট, বিভিন্ন ইউজার এবং তাদের মধ্যে ইন্টারাকশনস। স্টোরি বোর্ডিং এটা কি? এগুলোতে আসলে সময় বেশি না কাটানো ভালো। স্টোরি বোর্ডিং মানে আসলে এটা ইউজ হয় সবচেয়ে বেশি সিনেমাটোগ্রাফি, তারপরে মিডিয়া, হ্যাঁ, ছোট ছোট ভিজুয়াল এবং ইমেজ দিয়ে কিন্তু আমরা একটা দৃশ্য কিরকম হবে বা একটা অ্যাড কিরকম হবে, অ্যাড কি ডাইরেক্ট বানানো হয় নাকি আমরা ড্র করে করি, ভিজুয়াল বিভিন্ন ইয়া করে, সেটাকে বলা হয় স্টোরি বোর্ডিং। সিনেমাটোগ্রাফি, মিডিয়া, তারপরে অ্যাড, এসব জায়গায় খুবই ইউজ হয় স্টোরি বোর্ডিং। প্রোটোটাইপিং সব জায়গায় আমরা ইউজ করি, স্যাম্পল তৈরি করা, ঠিক আছে, ফুল ফাংশন না, জাস্ট স্যাম্পল, প্রোটোটাইপ তৈরি করা, ঠিক আছে, সবাই করেন না এটা? জি। হ্যাঁ, এখানে একটা শব্দ আইটিতে আমরা ইউজ করি, যেটা পিএমবকে আছে, সেটা হচ্ছে মক আপ। মক আপ তৈরি করা হয়, মক ইউপি আপ, তার মানে জাস্ট পেন্সিল দিয়ে ড্র করে করে আমরা দেখাই যে কি কি হবে, একটার পরে একটা স্টেপস কি হবে, বা একটা পেজের পরে কোন পেজে যাবে, লগ ইন স্ক্রিনের পরে কোন স্ক্রিনে যাবে, আমরা জাস্ট ড্র করে দেখাই, কাগজ কলমে পেন্সিল দিয়ে, বা সফটওয়্যারও আছে ড্র করার। তো সেটাকে বাদ আমরা বলতেছি প্রোটোটাইপ, ফুল ফাংশন না, জাস্ট স্যাম্পল। রিকোয়ারমেন্ট কালেক্ট করার জন্য কিন্তু আমরা ইউজ করি। তারপরে তাইলে আমরা দেখেন অনেকগুলো টেকনিক কিন্তু আমরা করলাম, তাই না? এই টেকনিক গুলো দিয়ে উদ্দেশ্য কি? আপনি সব টেকনিক ইউজ করতে হবে এরকম না, যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করে আপনি কি করলেন, সমস্ত রিকোয়ারমেন্ট গ্যাদার করে আপনি রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন তৈরি করবেন, ঠিক আছে, যেটা আমরা অ্যাজাইলে কি বলি, প্রোডাক্ট ব্যাকলগ। আর ট্রেডিশনাল প্রজেক্টে আসলে আমরা কয়েকটা ধাপে করি। প্রথমে তৈরি করি রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। সেই রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনে এখানে চমৎকার একটা দেখেন, এই পেজের মধ্যে একটা সুন্দর জিনিস বলা হয়েছে, এটা আমরা অলরেডি অনেকে মেনটেন করি। রিকোয়ারমেন্ট গ্যাদার করার সময় যদি আমরা একটু ক্যাটাগরাইজ করি, যে আমার ডাইরেক্টলি বিজনেসের কি কি রিকোয়ারমেন্ট আছে, স্টেক হোল্ডাররা কি কি রিকোয়ারমেন্ট চাচ্ছে, কোয়ালিটি রিকোয়ারমেন্ট কি কি আছে, সবাই একটু খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোয়ালিটি রিকোয়ারমেন্ট কি কি আলাদাভাবে আপনি আইডেন্টিফাই করেন, কারণ কোয়ালিটি নিয়ে কিন্তু অনেক ইস্যু হবে, তাই না? এটার সাথে কোয়ালিটি চ্যাপ্টারও কিন্তু রিলেশন আছে। তারপরে প্রজেক্ট স্পেসিফিক কি কি রিকোয়ারমেন্ট আছে, প্রজেক্ট রিকোয়ারমেন্ট বুঝতে পেরেছি, প্রজেক্টের মাইলস্টোন কবে, ডেট কবে, হ্যাঁ, তারপরে আমরা যে যদি কনস্ট্রাকশন হয়, মানে আপনার
স্ট্রাকচার ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, এই যে এই জিনিসগুলো, এগুলোকে আমরা বলতেছি প্রজেক্ট রিকোয়ারমেন্টস। তারপর আপনি যে সলিউশনটা বানাবেন সেই সলিউশনের ডাইরেক্টলি ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলোকে আইডেন্টিফাই করতে হবে। যেমন আমি একটা বাড়ি বানাবো, লিফট লাগবে আমার, তাহলে একটা কি লিফটের ফাংশন থাকতে হবে, শুধু সিঁড়ি বানানো হবে না, তার মানে লিফটের স্কোপ রাখতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ডাইরেক্টলি সলিউশন যেটা তৈরি করতেছি বা প্রোডাক্ট তৈরি করতেছি তার রিকোয়ারমেন্ট গুলো। আর আরেক ধরনের রিকোয়ারমেন্ট আছে যেটাকে বলা হয় নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। খুবই ইম্পর্টেন্ট, এটাকে সংক্ষেপে NFA বলা হয়, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, NFR। মানে কি এটা? ট্যানজিবল না আর কি, মানে হ্যাঁ, মানে ডাইরেক্টলি ইয়া না, আমি বাড়ি বানাবো, বাড়ি থেকে সিকিউরিটি লাগবে না, জি বাড়িটা যাতে সিকিউর হয়, তারপরে বাড়িটা যাতে কি বলে ওটাকে, ওই যে ভূমিকম্প সহায়ক হয়, তাই না? এটা কিন্তু আলাদা ধরনের ডিজাইন আছে, আলাদা ধরনের রড ইউজ করতে হয়, যে কোন ধরনের রড ইউজ করবেন আপনি। ঠিক আছে, তো এগুলো কি কাস্টমার বলতে পারবে? নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি কাস্টমার বলতে পারবে সবসময়? টেকনিক্যাল টিম বলবে। হ্যাঁ, টাফ, কিন্তু তারা হয়তো খুবই সিম্পলি জেনেরিক ভাবে বলবে, কিন্তু এগুলো কিন্তু মেইনলি আপনাকে বের করতে হবে যে কি কি না দিলে, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট না দিলে, এই নন ফাংশনাল রিকোয়ারমেন্ট না দিলে কিন্তু দেখা যাবে ফাংশনাল রিকোয়ারমেন্ট ঠিকমতো কাজই করবে না। আপনি একটা মোবাইল অ্যাপ ডেভেলপ করলেন, কিন্তু মোবাইল অ্যাপটা রান করলেই মোবাইল হ্যাং হয়ে যায়, তাহলে কি হবে? এটা হবে আপনার সব ফিচার আছে, ফাংশনাল সমস্ত রিকোয়ারমেন্ট আছে, কিন্তু আপনার মোবাইল হ্যাং করে, এটা কি? এটা আসলে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, কোয়ালিটি ইস্যু বা সিস্টেম পারফরমেন্স, এখানে কিন্তু গ্যাপ তৈরি হয়েছে। সো এই দুইটাকে আমরা বলতেছি সলিউশন রিকোয়ারমেন্টস, দুইটা ভাগ, একটা হচ্ছে ফাংশনাল, একটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। লাস্টে দেখেন, লাস্টে আমি এটাই বলতেছি ট্রানজিশন এন্ড রেডিনেস রিকোয়ারমেন্টস। এই জিনিসটা কি? ট্রানজিশন অথবা রেডিনেস রিকোয়ারমেন্টস। ওই যে ফেজ গেটে যেরকম ছিল, যে সমস্ত ক্রাইটেরিয়া হলে পরের ফেজে যেতে পারবে এরকম। এটা একটা বিষয় আছে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যখন ফাইনাল প্রোডাক্টটা কাস্টমারকে দিবেন, ট্রানজিশন করবেন অপারেশন টিমকে বা কাস্টমারকে, তখন তাদের ক্যাপাসিটি বিল্ডিং করা, তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদের জন্য ম্যানুয়াল তৈরি করা, ওই সাইডে ডেটা সেন্টার তৈরি করা, বা যে সমস্ত আপনার ইয়া লাগবে, প্রিপারেশন লাগবে, সেই রেডিনেসটা কিন্তু এনশিওর করতে হবে। তার কিন্তু স্পেশাল রিকোয়ারমেন্ট আছে না? হ্যাঁ, সব প্রজেক্টে কিন্তু ট্রানজিশন করার সময় কিন্তু স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট আছে। এটা যদি না আইডেন্টিফাই করেন শুরুতে, এবং তার জন্য যদি আপনি কাজ না করেন, তাহলে কি ডেলিভারি দিতে পারবেন কাস্টমারকে? আপনি সব করলেন এগুলা, কিন্তু ঠিক মতো ট্রানজিশনটা করলেন না, তাহলে ভ্যালু বা বেনিফিট জেনারেট করবে কে, রিয়েলাইজ করবে কে? প্রজেক্ট টিম নাকি কাস্টমার? কাস্টমার কিংবা অপারেশন টিম। সো তাদের যদি আমি ঠিক মতো তাদেরকে রেডি করে না দেই, তাহলে কিন্তু এত এফোর্ট দিয়ে কোনো লাভ হলো না। ঠিক আছে, মনে রাখি আমরা। মুবাশির ভাই কি জয়েন করছেন? ইয়া তানজিলা আপু নাই না, জয়েন করছিল নাকি? না, হ্যাঁ, মুবাশির ভাই জয়েন করছে। এই যে আপনাদের অপারেশন টিম যখন প্রজেক্ট থেকে হ্যান্ড ওভার নেয়, হ্যাঁ, অনেক সময় দেখা যায় অপারেশন টিমকে শুরুতে ইনক্লুড করা হয় না, ফলে তারা দেখা যায় যে প্রোডাক্ট নিতে চায় না, যে তুমি তো আমাকে শুরু থেকে ইনক্লুডই করো না। কমন বিষয় একটা, কমন একটা কিন্তু সমস্যা। ঠিক আছে, নন ফাংশনাল রিকোয়ারমেন্টের এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে: অ্যাভেলেবিলিটি, ক্যাপাসিটি, বিজনেস কন্টিনিউটি, সিকিউরিটি, মেইনটেনেবিলিটি, হ্যাঁ, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, এই সমস্ত জিনিসের। যে আমি বলেছিলাম যে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান কিন্তু পিএমআই একটা এমফাসিস দিচ্ছে যাতে আমাদের রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা থাকে, সেটা নিয়ে এখানে বলছে, আমি আর এখানে বলছি না আপনাদের। আর রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন যখন আমরা তৈরি করি, তার সাথে সাথে একটা চমৎকার ডকুমেন্ট তৈরি করতে পিএমআই সাজেস্ট করে, সেটাকে বলে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স, সংক্ষেপে বলে RTM। এটা আমরা ওইভাবে ইউজ করতে দেখি না কাউকে, RTM বলা হয় সংক্ষেপে, রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। তার মানে
ম্যাট্রিক্স মানে একটা টেবিল আর কি, টেবিলের মধ্যে মেনটেন করা যে রিকোয়ারমেন্টটা আপনি কোথা থেকে কালেক্ট করছেন, কোন টেকনিকে কালেক্ট করছেন, এটা কি কোনো একটা ডকুমেন্ট থেকে কালেক্ট করছেন নাকি এফজিডি থেকে কালেক্ট করছেন, তারপরে এই রিকোয়ারমেন্টটা কে দিয়েছে, স্টেক হোল্ডার কে ছিল, কোন সময় করা হয়েছে এটা রিকোয়ারমেন্টটা, তারপরে এই রিকোয়ারমেন্টটা কোন প্রজেক্ট অবজেক্টিভের সাথে কানেক্টেড, এবং এই রিকোয়ারমেন্টটা কোন ওয়ার্ক প্যাকেজের সাথে কানেক্টেড, ডাব্লিউবিএস এর সাথে কানেক্টেড, এবং এই রিকোয়ারমেন্টটা কাস্টমার যে বুঝে নিবে তার জন্য কি কি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আছে। এই যে এন্ড টু এন্ড ট্রেসিং রিকোয়ারমেন্টের, এটাকে বলা হয় রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল দেখেন, বা এখানে পরের পেজে আছে, সবাই দেখেছেন? প্রতিটা রিকোয়ারমেন্টে একটা আইডি দেওয়া, রিকোয়ারমেন্ট ডেসক্রিপশন দেওয়া, কোন বিজনেস নিড থেকে রিকোয়ারমেন্টটা এসেছে, প্রজেক্টের কোন অবজেক্টিভের সাথে কানেক্টেড, ডাব্লিউবিএস এর ডেলিভারেবল কোনটা দিলে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে। ডাব্লিউবিএস কিন্তু আমরা পরের সেকশনে পড়তেছি। প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, টেস্ট কেস, কি কি টেস্ট কেস পাস করলে আপনার রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে। এই যে এন্ড টু এন্ড ট্রেসিং, এটাকে আমরা বলতেছি রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স। এরকম কিন্তু একটা টেবিল বা ডকুমেন্ট আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে, সবাই মনে রাখে এটা। তাহলে আমরা কি করলাম দেখেন, কালেক্ট রিকোয়ারমেন্ট করে, সবাই একটু খেয়াল করে দেখেন এখানে কি করলাম আমরা। এগুলো আসলে এই যে আমি একটা ছবি দিয়েছি এখানে, এটা আসলে পিএমবকের পিকচার প্রসেসর। আমরা কালেক্ট রিকোয়ারমেন্ট করতেছিলাম, সেখানে আমরা এই ডকুমেন্টগুলোকে রিভিউ করেছি, মানে ইনপুট হিসেবে নিয়েছি। এই যে এইগুলা প্রজেক্ট চার্টারে কি থাকে, হাই লেভেল রিকোয়ারমেন্ট থাকে, আর স্টেক হোল্ডার থেকে আমরা কিন্তু রিকোয়ারমেন্ট গ্যাদার করি, তাই না? স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এগুলো হচ্ছে আমাদেরকে গাইডলাইন দিবে যে আমরা কিভাবে কালেক্ট রিকোয়ারমেন্ট করবো। স্টেক হোল্ডার রেজিস্টার সবচেয়ে ইম্পর্টেন্ট ইনপুট এখানে, কারণ আমরা রিকোয়ারমেন্ট কার কাছ থেকে কালেক্ট করতেছি, রিকোয়ারমেন্ট কার কাছ থেকে কালেক্ট করতেছি, স্টেক হোল্ডার। তাদের ইনফরমেশন তো এখানে পুরাটাই আছে। সো এইখানে এটা আমরা আসলে রিভিউ করি। পিএমবকে এইভাবে কিন্তু লেখা ছিল খুব জটিল ভাবে, এই সবগুলো জিনিস কিন্তু এখানে আছে, মেজর জিনিসগুলো এখানে দেখানো হয়েছে, আর মাইনর গুলো আলোচনা করা হয়নি। সবাই খেয়াল করছেন যে 6 এবং 7 the enterprise and total factor organization purpose asset, এই দুটোতে কিন্তু লাগবেই সবসময়। এবং আমরা বিভিন্ন টুলস টেকনিক ইউজ করব, এই টুল টেকনিক্স কিন্তু আমরা সবগুলো আলোচনা করলাম, একটাও কিন্তু বাদ দেইনি। ঠিক আছে, ফাইনালি আমরা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন তৈরি করি, আর তার সাথে সাথে রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স তৈরি করতে বলা হয়েছে। তার মানে আমাদের রিকোয়ারমেন্ট কালেকশনের কাজ শেষ। এরপরে কি করব আমরা, আমি বলেছি এরপর কাজ হচ্ছে আমাদের ডিফাইন স্কোপ। স্টেপটা হচ্ছে ডিফাইন স্কোপ। তার মানে আমরা প্রজেক্টের স্কোপ এস্টিমেট তৈরি করব। রিকোয়ারমেন্ট যেটা পেলাম সেটা ডেলিভারি দেওয়ার জন্য আমরা কি কাজ করতে হবে আমাদের, এই দুইটার কম্বিনেশনকে আমরা বলতেছি স্কোপ এস্টিমেট। ঠিক আছে, সো প্রজেক্ট স্কোপ এস্টিমেটে কি কি জিনিস থাকে, মেইনলি কি কি টুল টেকনিক ইউজ করি, মানে স্কোপটাকে ফাইনালাইজ করার জন্য। এক্সপার্ট জাজমেন্ট আগেও দেখেছি আমরা, ফ্যাসিলিটেশন টেকনিক মানে মিটিং, তারপর হচ্ছে মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস। আবু সাইদ, কোনো প্রশ্ন? না, আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে অল্টারনেটিভ অ্যানালাইসিস। দেখেন অল্টারনেটিভ অ্যানালাইসিস আমরা আগেও দেখেছিলাম, এখানে ইউজ করতে হবে। কাস্টমার একটা জিনিস চাচ্ছে, যদি ওটা দেওয়া না যায় তাহলে অল্টারনেটিভ কি হতে পারে। তারপর আরেকটা হচ্ছে প্রোডাক্ট অ্যানালাইসিস, এটা একটু বিশেষ, এই প্রোডাক্ট অ্যানালাইসিস আর কোথাও পাবেন না, শুধু এই জায়গায় কিন্তু আছে। কোথায় আছে, যখন আমরা স্কোপটা ফাইনালাইজ করতেছি তখন এই টুলটা ইউজ হয়। তাও কখন ইউজ হয়, যদি আপনার প্রজেক্টের আউটপুট প্রোডাক্ট হয়, কোন একটা প্রোডাক্ট বানাচ্ছেন, তাহলে আমরা জেনারেলি প্রোডাক্ট অ্যানালাইসিস করি। যেমন একটা গাড়ি বানাচ্ছি বা কোনো একটা ফুড প্রোডাক্ট বানাচ্ছি, তখন আমরা জেনারেলি প্রোডাক্ট অ্যানালাইসিস ইউজ করি। প্রোডাক্ট অ্যানালাইসিস কিন্তু একটা খুব ব্রড টার্ম। প্রোডাক্ট অ্যানালাইসিসের মধ্যে এই যে এই জিনিসগুলো করা হয়, কিন্তু প্রোডাক্টটাকে আমরা ব্রেকডাউন করি। হ্যাঁ, সে একটা গাড়ি বানাবো, তাহলে গাড়ির চাকা হবে, বডি হবে, ইঞ্জিন হবে, প্রোডাক্ট ব্রেকডাউন করি। তারপরে আমরা রিকোয়ারমেন্টটাকে আরো অ্যানালাইসিস করি। তারপরে সিস্টেম ইঞ্জিনিয়ারিং চিন্তা করি যে সমস্ত পুরো সিস্টেমটা কিভাবে কাজ করবে। তারপরে ভ্যালু ইঞ্জিনিয়ারিং এবং ভ্যালু অ্যানালাইসিস করি আমরা। সো এইগুলা কিন্তু পুরোটাই প্রোডাক্ট অ্যানালাইসিসের পার্ট, এবং এটা শুধু ইউজ হয় তখনই যদি আপনার প্রজেক্টের আউটপুট হয় প্রোডাক্ট, তখন আমরা এই ধরনের অ্যানালাইসিস গুলো করি, যেটা আসলে ব্রডলি আমরা বলি হচ্ছে প্রোডাক্ট অ্যানালাইসিস। এটা একটা টেকনিক। তো ফাইনালি আমরা কি করতেছি, প্রজেক্ট স্কোপ এস্টিমেট তৈরি করতেছি। ঠিক আছে,
স্কোপ স্টেটমেন্টে কি কি জিনিস থাকে সবাই খেয়াল করছি কিনা? স্কোপ স্টেটমেন্টে কি কি থাকে এখানে আছে? এই যে এটা থাকে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টে থাকে হচ্ছে প্রজেক্টের স্কোপ, মেজর ডেলিভারেবলস, অ্যাজাম্পশন, কনস্ট্রেন্ট। আর একটা জিনিস থাকে, এটা একটু লিখে রাখেন, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। প্রতিটা ডেলিভারেবল এগেইনস্টে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া লেখা থাকে হচ্ছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টে। এটার উপর বেস করে কিন্তু আমরা ভ্যালিডেট যখন করবো না, তখন এইটার উপর বেস করে কিন্তু কাস্টমারকে ভ্যালিডেট করাবো। ওকে, তারপরে দেখেন ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। গত ক্লাসে আমরা খুবই ডিটেল দেখেছি। আপনারা যদি পড়ে না থাকেন দেখবেন যে এখানে আছে কিন্তু ওয়ার্ক প্যাকেজ কাকে বলে। তারপরে আমি এটা দেখিয়েছিলাম গত ক্লাসে। তারপরে হচ্ছে আপনার কোড অফ অ্যাকাউন্টস পড়িয়েছিলাম, ডাব্লিউবিএস ডিকশনারি পড়াইছিলাম, যেখানে ডিটেলটা থাকবে। ডাব্লিউবিএস ডিকশনারিটা একটু খেয়াল করেন, এই যে এই জিনিসগুলো, এই আইটেমগুলো ডাব্লিউবিএস ডিকশনারিতে থাকে। কারো মনে আছে ডাব্লিউবিএস ডিকশনারি কি? জি, এটার ভিতরে কোড আইডেন্টিফায়ার থাকে, এটা মেইন প্রথম বলছিলেন, কোড আইডেন্টিফায়ার। এরপর ওর মানে ভিতরে সব ডিটেল ডিটেইলসগুলো থাকবে, তাই থাকবে। না? প্রতিটা প্যাকেজের ডিটেলটা থাকবে এই ডকুমেন্টেশন। জি, হ্যাঁ, কি ডিটেল থাকবে দেখেন, আমি বলেছিলাম, আবার বলা হচ্ছে এখানে কোড অফ মানে আইডেন্টিফায়ার, এটা কত নম্বর আইডি, কাজের ডেসক্রিপশন, ওই ওয়ার্ক প্যাকেজটার অ্যাজাম্পশন, ওই ওয়ার্ক প্যাকেজটার অ্যাজাম্পশন, কনস্ট্রেন্ট, কে এই কাজটা করবে, ওই ওয়ার্ক প্যাকেজটা করবে, এই ওয়ার্ক প্যাকেজের মধ্যে কোনো মাইলস্টোন আছে কিনা। যদি ওয়ার্ক প্যাকেজটা বড় হয় তাহলে তার মধ্যে আর মাইলস্টোন থাকতে পারে, এবং এই ওয়ার্ক প্যাকেজটা করতে কি কি কাজ করতে হবে। ঠিক আছে, ওই যে আমি বলেছিলাম ওয়ার্ক প্যাকেজকে ভেঙে কি করা হয়, কাজ তৈরি করে, অ্যাক্টিভিটি। সেই অ্যাক্টিভিটি গুলো কি কি সেটা আমরা করি। তারপরে কি কি রিসোর্স লাগবে, কত কস্ট লাগবে, কোয়ালিটি রিকোয়ারমেন্ট কি কি আছে, এই ওয়ার্ক প্যাকেজটার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি, টেকনিক্যাল কোনো রেফারেন্স আছে কিনা, এবং যদি এটা কন্ট্রাক্ট বা সাপ্লাইয়ের সাথে করেন তাহলে একটা এগ্রিমেন্ট অফ ইনফরমেশন থাকবে। ভাইয়া অ্যাজাম্পশন এন্ড কনস্ট্রেন্টটা একটু বলবেন এটা কি? এটা কি জিনিস? মানে এখানের ক্ষেত্রে ডাব্লিউবিএস এর ক্ষেত্রে মানে কি এটা কোন ধরনের কোনো বাধা বিপত্তি এটা কিছু? হ্যাঁ, মানে এটা কিন্তু একদম প্রতিটা ওয়ার্ক প্যাকেজের জন্য। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যেমন এই ওয়ার্ক প্যাকেজের জন্য কিন্তু অ্যাজাম্পশন এবং কনস্ট্রেন্ট যদি থাকে তাহলে লিখবেন, এগুলো কিন্তু কোনো ম্যান্ডেটরি কিছু না। যদি কোনো অ্যাজাম্পশন ধরতে হয়, আসলে অ্যাজাম্পশন মানে কি? অ্যাজাম্পশন মানে হচ্ছে নোন অ্যাজ ট্রু। আমরা ধরে নিচ্ছি যে সে আমাদের আগামী 6 মাস আমাদের ম্যাটেরিয়ালের দাম বাড়বে না, এটা কিন্তু একটা অ্যাজাম্পশন। লোহার দাম বাড়বে না, রডের দাম বাড়বে না, তাহলে এই অ্যাজাম্পশনটা আমরা লিখে রাখতে পারি। এই ওয়ার্ক প্যাকেজ যদি লোহা লাগে এবং 6 মাস আমাদের সময়টা ডিউরেশন, এর মধ্যে আমরা ধরে নিতে পারি অ্যাজাম্পশন যে 6 মাস আমাদের কোনো ম্যাটেরিয়াল দাম বাড়বে না, এটা হচ্ছে অ্যাজাম্পশন। কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে নোন লিমিটেশন। এই দুইটা টার্ম একটু লিখে রাখতে পারেন। অ্যাজাম্পশন মানে হচ্ছে কি বললাম, এই যে মানে কোনো কিছুকে একটা নির্দিষ্ট হ্যাঁ, টাইমের জন্য আমরা হয়তো এটা চেঞ্জ ট্রু আর কি, হবে না, নোন অ্যাজ ট্রু, মানে যে এটা এক্সিস্ট করবে এরকম। আর কনস্ট্যান্ট মানে হচ্ছে নোন লিমিটেশন। যেমন আমার হয়তো স্পন্সর বলে দিয়েছে বা সিইও বলে দিয়েছে এই ওয়ার্ক প্যাকেজটা কিন্তু হ্যাঁ প্রথম কোয়ার্টারই করতে হবে, প্রথম কোয়ার্টারে শুরু করতে হবে, আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এটা কিন্তু একদম ওয়ার্ক প্যাকেজ লেভেলে আমরা করতেছি। এবং আমি কিন্তু বলেছিলাম এই ওয়ার্ক প্যাকেজ দিয়ে আপনি এইভাবে লিখে কোন একটা টিমকে দিয়ে দেন, যে যারা রেসপন্সিবল, ঠিক আছে, এখন একটা ডিপার্টমেন্টকে দিয়ে দেন, ইজিলি ইউ ক্যান ফলো আপ। কারণ এটাই কিন্তু একটা কমপ্লিট মানে একটা এগ্রিমেন্টের মতো হয়ে যাচ্ছে। এবং জেনারেলি এটা সাইন বাই প্রজেক্ট ম্যানেজার টু দা প্রজেক্ট টিম। তারা কাজ করার পর আবার প্রজেক্ট ম্যানেজারকে ডেলিভারি দিবে। ট্রেডিশনাল প্রজেক্টের কথা বলতেছে, হ্যাঁ। সেইটা হচ্ছে ডাব্লিউবিএস ডিকশনারি। এরপরে কি আছে? ডিকম্পোজিশনটা বুঝতে পেরেছি না? গত ক্লাসে বারবার আলোচনা করছিলাম, আমরা প্রজেক্টকে ভেঙে ডিকম্পোজ করে কিন্তু ডাব্লিউবিএস ওয়ার্ক প্যাকেজ তৈরি করি। আর ওয়ার্ক প্যাকেজকে ডিকম্পোজ করে আমরা অ্যাক্টিভিটি তৈরি করি। টেকনিকটা হচ্ছে ডিকম্পোজিশন। তাহলে ডাব্লিউবিএস তৈরি করার মেইন টেকনিক কি? ডিকম্পোজিশন, ঠিক আছে? অলরাইট, সো ডিকম্পোজিশন মানে একই কথা। আমরা বলেছিলাম যে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই রিপ্রেজেন্টেশন টেকনিকটার নাম কি? আগেরটা দেখলাম হায়ারার্কি, আর এটা
মনে আছে এটা- তিন ভাবে রিপ্রেজেন্ট করা হয় মেইনলি। এটা হচ্ছে আউটলাইন, তাই না? জি জি আউটলাইন। আউটলাইন। আচ্ছা, কন্ট্রোল অ্যাকাউন্ট, ওয়ার্ক এন্ড প্ল্যানিং প্যাকেজ এগুলো আলোচনা করেছি আমি। দেখবেন সবগুলো ডেফিনেশন আছে। কন্ট্রোল অ্যাকাউন্ট মানে হচ্ছে কস্ট সেন্টার, বা যেখান থেকে আমরা আসলে কন্ট্রোল করি, বা হায়ার লেভেলে থাকে। প্ল্যানিং প্যাকেজ যেটা এখন আমরা প্ল্যানিং করতে পারি নাই, পরে প্ল্যানিং করব। আর ওয়ার্ক প্যাকেজ তো একদম সব লাস্টের টাইম, তাই না? সব লাস্টের ইউনিটটাকে আমরা বলি ওয়ার্ক প্যাকেজ। গত ক্লাসে আমরা খুবই ডিটেইল আলোচনা করেছিলাম। জি ভাই, তারপরে যেটা কি ভাঙা আছে? যায় না। হ্যাঁ হ্যাঁ, আর ভাঙা যায় না, রাইট, আর ভাঙা হয় না। ভাঙা হয়, ভেঙে শুধু অ্যাক্টিভিটি তৈরি করা হয়, কাজ, কিন্তু আর ওটাকে আর ভাঙা হয় না। ওখান থেকে কাজ তৈরি বের করা হয়, কাজ করলে ওই ওয়ার্ক প্যাকেজটা তৈরি হয়ে যাবে। এখানে দেখেন যে এখানে দেখিয়েছে যে ওই যে ওয়ার্ক প্যাকেজ লোয়েস্ট লেভেলকে প্ল্যানিং প্যাকেজকে বলা হয়েছে। দেখবেন যে ডেফিনেশন দেখবেন যে প্ল্যানিং প্যাকেজের আন্ডারে কোনো অ্যাক্টিভিটি নাই, ঠিক আছে? তার মানে ওটার অ্যাক্টিভিটি আমরা এখন জানি না, পরে প্ল্যানিং করব। তাহলে এই পুরাটাকে আমরা স্কোপ বেসলাইন বলি, যেটা দিয়ে আমি ক্লাস শুরু করেছিলাম। স্কোপ বেসলাইন, স্কোপ বেসলাইনে কি কি জিনিস থাকে? ওই যে আমি Approval বলেছিলাম থাকে। পাঁচটা জিনিস, মানে অ্যাপ্রুভ কপি অফ প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। এটা কোথায় তৈরি করলাম স্কোপ স্টেটমেন্ট? ওই যে ডিফাইন স্কোপে, তাই না? স্কোপে গিয়ে তৈরি করলাম এটা। আর WBS ওয়ার্ক প্যাকেজ, প্ল্যানিং প্যাকেজ, WBS ডিকশনারি, এই তিনটা কোথায়, চারটা কোথায় তৈরি হয়েছে? ক্রিয়েট WBS। ক্রিয়েট ডব্লিউবিএস। এই পাঁচটাকে আমরা একসাথে বলতেছি হচ্ছে স্কোপ বেসলাইন, যেটা ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করেছে। তার মানে অ্যাপ্রুভ করা মানে কি, খেয়াল করেন না যে কি মেটা কি করতেছে, বাউন্ডারি দিছে না? হুম। তার মানে এই যে আমরা স্কোপটা ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করলো, বেসলাইন হয়ে গেল, এইটাই আমাদের বাউন্ডারি, এর বাইরে আমরা যাব। যদি যেতে হয় স্পেশাল অ্যাপ্রুভাল লাগবে। বুঝতে পেরেছি? So, এই চ্যাপ্টারে কিন্তু একটা শুরুতে বলেছিলাম একটা উদ্দেশ্য হচ্ছে হোয়াট ইজ ইন দ্য স্কোপ এন্ড হোয়াট ইজ নট ইন দ্য স্কোপ, তার ক্লিয়ার বাউন্ডারি সেট করাই কিন্তু এই চ্যাপ্টারের একটা অন্যতম উদ্দেশ্য। ওকে, ঠিক আছে। এবার আসি অ্যাজাইলে কি করি, মনে আছে? ব্যাকলগ, তাই না? আমরা অলরেডি আলোচনা করেছি, কিন্তু আপনারা একটু পড়লে সবই মনে আসবে। প্রোডাক্ট ব্যাকলগ করেছি, আর আমরা প্রতিটা ইটারেশন শুরুতে ইটারেশন ব্যাকলগ করি। ইটারেশন ব্যাকলগ। এটা তো জিনিসগুলো পড়বেন, আপনাদের অলরেডি পড়িয়েছি, কয়েকবার পড়িয়েছি, পড়লে এখন দেখবেন যে সব বুঝতে পারতেছেন বা মনে আছে আর কি। এবং এগুলো আমরা ডিটেল পড়েছি কোথায়, যখন আমরা অ্যাজাইল পড়িয়েছি। হ্যাঁ, অ্যাজাইল করেছি। সো আমরা কিন্তু এই চ্যাপ্টারে পাশাপাশি এতক্ষণ ট্রেডিশনাল দেখলাম, এখন কিন্তু অ্যাজাইলের জিনিসগুলো দেখতেছি যে অ্যাজাইলে কিভাবে করা হয়। এগুলো আমি আপনাদের আগেও দেখিয়েছি যে প্রোডাক্ট ব্যাকলগে আসলে এইভাবে থাকে, তাই না? হাই প্রায়োরিটি আইটেমগুলো টপে থাকে, সেগুলো স্লাইস থাকে, আর নিচের দিকে আসলে লো প্রায়োরিটি গুলো থাকে, এবং এখন এপিক আকারে আছে বা বড় ফিচার আকারে আছে। এগুলোকে ভাঙা হবে পরে যত সামনের দিকে আসবে। আর এটাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা আসলে পরের যে আমরা একটা ইউজার স্টোরিকে বা ফিচারকে ভেঙে এই যে এখন কাজ তৈরি করতেছি, দেখেন কোডিং করতে হবে, টেস্ট করতে হবে, ডাটাবেস তৈরি করতে হবে। এগুলো হচ্ছে এই ইউজার স্টোরিকে ব্রেকডাউন করে তিনটা আমরা কাজ তৈরি করেছি, দেখেছেন? এবং কাজ যখন আমরা তৈরি করি তখন সেটাকে আসলে আওয়ারে বলি, আর তার আগ পর্যন্ত এলে কিসে বলি? তার ইউজার আগে কোনো ইউনিট থাকে না। ফিচার। থাকে তো, স্টোরি পয়েন্ট। হ্যাঁ, এই লেভেল পর্যন্ত স্টোরি পয়েন্ট, ঠিক আছে? আর যখন আমরা কাজে নিয়ে আসলাম তখন আওয়ার। এজেল এটা প্র্যাকটিস করে আর কি। এজেল কিন্তু মেইন এস্টিমেশনটা স্টোরি পয়েন্টে করে, ঠিক আছে? আর আমরা বলেছিলাম যে অ্যাজাইলের সবচেয়ে লাস্ট ইউনিট যেটা, সেটা কি? ইউজার স্টোরিজ। ইউজার স্টোরি, যেটাকে আমরা ট্রেডিশনাল প্রজেক্টে বলি ওয়ার্ক প্যাকেজ। এবং ইউজার স্টোরিটা কিন্তু এই যে গল্প আকারে লেখা হয়, এবং এইটাই কিন্তু একমাত্র ফরম্যাট। কি ফরম্যাট দেখেন? অ্যাজ এ হু, আমি আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু এখানে আরেকটু দেখি আমরা। অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু ডু হোয়াট সো দ্যাট আই ক্যান গেট দিস বেনিফিট। এবং আমি বলেছিলাম ইউজার স্টোরি কিন্তু খুবই স্ট্রং একটা ওয়ে কাস্টমার কাছে রিকোয়ারমেন্ট কালেক্ট করা। কেন দেখেছেন তো না? এখানে কিন্তু আমরা কে কার জন্য করতেছি, কাস্টমার কি করতেছি এবং কি ভ্যালু ক্রিয়েট করতেছি, দেখেন তিনটাই কিন্তু কানেক্টেড।
তিনটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু কানেক্টেড প্রতিটা রিকোয়ারমেন্টের সাথে। এটা কিন্তু ট্রেডিশনাল প্রজেক্টে করা হয় না, আমরা জাস্ট এমনি স্পেসিফিকেশন লিখি। So, এটা কিন্তু ইউজার স্টোরি বিউটি, কার জন্য করতেছেন, কি করতেছেন, এবং সে এটা করলে কি বেনিফিট বা ভ্যালুটা অ্যাচিভ করবে। এক্সাম্পল দেখেন, পরের পেজে কয়েকটা এক্সাম্পল আছে, স্লাইড তো দিয়ে দিচ্ছি আপনাদের, তাই না? হুম। আপনাদের নিশ্চয় মনে আছে আমি বলেছিলাম যে ইউজার স্টোরির সময় 3C, এটা মনে রাখি 3C, পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসবে 3C। 3C মানে কার্ডে আমরা ইউজার স্টোরিটা লিখি ইন্ডেক্স কার্ডে এবং সাইজটা খুব ছোট হয় যাতে বড় লিখতে না পারি আমরা, এই জন্য। আর ট্রেডিশনাল প্রজেক্টে দেখবেন মানে ইউজার স্পেসিফিকেশন লিখতে মানে কয়েকশো পেজ লাগে, কিন্তু এখানে একটা রিকোয়ারমেন্ট একটা ছোট্ট কার্ডে লেখা হয়, এই যে এই ফরম্যাটে, টেমপ্লেট হচ্ছে এটা। এবং 3C, সি মানে কার্ডে লেখা হয়, সি মানে কনভারসেশন। কনভারসেশন মানে কি, প্রোডাক্ট ওনার বা কাস্টমারের সাথে কথা বলে ডেভেলপমেন্ট টিম বুঝে নিবে যে আসলে রিকোয়ারমেন্টটা কি। এটা আসলে মেইন পার্ট, আমরা যাতে বুঝতে পারি যে কি ডেলিভারি দিতে হবে আমাকে, এটা হচ্ছে কনভারসেশন। আর আমি বলেছিলাম যে ইউজার স্টোরির পিছনে কি লেখা থাকে, হ্যাঁ, ইউজার স্টোরির পিছনে কি লেখা থাকে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। সেটাকে আমরা কিসের জন্য লেখা থাকে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া? কনফার্মেশন। কনফার্মেশন পাওয়ার জন্য, কাস্টমার যাতে ওটা দেখে হ্যাঁ আমি পাইছি, টিক টিক টিক, ওকে রাইট, তাহলে হয়ে গেছে, এটা আমাদের ইউজার স্টোরি কমপ্লিট। এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, এটাকে বলা হচ্ছে কনফার্মেশন। 3C কিন্তু মনে রাখি, কারো প্রশ্ন আছে 3C নিয়ে? ভাইয়া এই কার্ডটা কি হবে ভাইয়া? কার্ড মানে যে আমরা এই ছোট্ট ইন্ডেক্স কার্ডে বা পোস্ট-ইট নোটে লিখি, এই যে এটা কিন্তু একটা কার্ডের ছবি, ঠিক আছে? মানে এটা মানে 3 by 5 ইঞ্চি কার্ডের মধ্যে লেখা হয় এটা, হ্যাঁ, জেনারেলি। আচ্ছা, এখানে দেখেন একটা ইউজার স্টোরি, এই ধরনের ইউজার স্টোরিকে বলে একটু টেকনিক্যাল ইউজার স্টোরি। দেখেন, ফাইল আপলোড করবেন অ্যাজ এ উইকি ইউজার বা ওয়েবসাইট ইউজার, আই ওয়ান্ট টু আপলোড এ ফাইল সো দ্যাট আই ক্যান শেয়ার ইট উইথ মাই কলিগস। দেখছেন ফরম্যাটটা পেয়েছেন? জি। এটা হচ্ছে ইউজার, আই ওয়ান্ট টু কি করতে চাই, হোয়াট হোয়াই। কি লাভ হবে, ভ্যালুটা কি হবে। এবং দেখেন কন্ডিশন গুলো দেখেছেন, কার্ডের পিছনে লেখা থাকে, এখানে দেখেন 4টা কন্ডিশন আপনার স্যাটিসফাই না হলে কিন্তু ইউজার স্টোরি কাস্টমার অ্যাকসেপ্ট করবে না। হুম। ভেরিফাই দ্যাট টেক্সট ফাইল এবং ডক ফাইল আপলোড করা যায়, তারপরে জেপিজি, জিপ ফাইল এবং পিএনজি ফাইল আপলোড করা যায়, এবং ফাইলের হ্যাঁ স্মল দেন যাতে 1 GB হয়, এবং যে ফাইলটা আপলোড করা হবে সেটা যাতে আবার ডিজিটাল কপিরাইট না করে, হ্যাঁ, ভায়োলেট না করে, সেটাও চেক করবে। বুঝতে পেরেছি? এই 4টা কিন্তু চেক হলেই হ্যাঁ এটা অ্যাকসেপ্টেড হবে। সো এই হচ্ছে এক্সাম্পল। অনেকে আসলে ইউজার স্টোরি এইভাবে লেখে, আমি এটাও বলেছিলাম আপনাদের যে এখানে আসলে প্রায়োরিটিটা লেখা হয়, ডান সাইডে স্টোরি পয়েন্টে লেখা হয়, ঠিক আছে? আর স্টোরি অনেক সময় টাইটেল মেনটেন করে, টাইটেলটা থাকে এখানে আর ডিটেলটা এখানে থাকে। এই স্লাইডটা দেখেন 3C আমি একটা জায়গায় নিয়ে এসে রাখছি যাতে আপনাদের সুবিধা হয়, কার্ড, কনভারসেশন এবং কনফার্মেশন। আর আপনার যে একটা ইউজার স্টোরি আসলে ভালো মতো লেখা হয়েছে কিনা, ইউজার স্টোরি লেখাও কিন্তু জটিল একটা বিষয়, অনেক এক্সপার্টিস লাগে। ওটা বই আছে হ্যাঁ অ্যাজাইলের, এবং দেখা যাবে একদিন শুধু ট্রেনিং এ লাগবে কিভাবে ইউজার স্টোরি লিখতে হবে সারাদিন। সো একটা ভালো ইউজার স্টোরি লেখা হয়েছে কিনা বোঝার কিন্তু একটা ওয়ে আছে যেটাকে বলে ইনভেস্ট, ঠিক আছে? এটা বলেছিলাম আপনাদের, ইন্ডিপেন্ডেন্ট ইউজার স্টোরিটা যাতে ইন্ডিপেন্ডেন্ট হয়, বেশি রিলেশনশিপ থাকলে কাজ করাটা মুশকিল হয়ে যায়, নেগোশিয়েটেবল করে নিতে হবে, তাই না? কাস্টমারের সাথে, প্রোডাক্ট ওনারের সাথে ভ্যালুয়েবল হতে হবে, প্রতিটা ইউজার স্টোরির সাথে ভ্যালু থাকে, যাতে ইউজার স্টোরি লেখার সময় কিন্তু আমরা ভ্যালু আইডেন্টিফাই করি, তাই না? যদি কোনো একটা ইউজার স্টোরি আইডেন্টিফাই করেন যার সাথে ভ্যালু নাই, তার মানে ওটা একটা খুব ভালো একটা গুড স্টোরি হয়নি। এস্টিমেবল হতে হবে, ওই যে ইউজার স্টোরি পয়েন্ট, কত স্টোরি পয়েন্ট লাগবে, যত স্মল করা যায় তত বেটার,
নাহলে তো আপনি এস্টিমেট করলে দেখা যাবে 40 স্টোরি পয়েন্ট লাগবে, 20 স্টোরি পয়েন্ট লাগবে, হলে বড়। জেনারেলি আমরা যখন এস্টিমেট করি কাজের জন্য তখন আসলে 2 থেকে 13-র মধ্যে রাখার চেষ্টা করা হয় স্টোরি পয়েন্ট, 20-তে যাওয়া হয় না। 20 হলে এটাকে ব্রেকডাউন করে ছোট করা হয়। তাহলে আমরা এমন স্মল করার চেষ্টা করব যার সাইজ 2 থেকে 13 এর বেশি না হয়। সবাই বুঝতে পেরেছি? জি এটা আসলে এমনি প্র্যাকটিস করা হয় আর কি, এটা ম্যান্ডেটরি না, প্র্যাকটিস করা হয়, তাহলে কাজ করতে সুবিধা হয়। 20 হলে আসলে এত বড় যেটা করতে আসলে একটু স্টাইল স্কিল আরো বেটার হয়, এবং অবশ্যই টেস্টেবল হতে হবে। এই টেস্টেবলটাই কিন্তু আমরা এখানে কনফার্মেশন দিতেছি, তাই না? অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। এইটা কিন্তু মনে রাখি আমরা, ইনভেস্ট এবং 3C পরীক্ষায় প্রশ্নে অবশ্যই পাবেন। সেখানে কিন্তু একটা প্রশ্ন চলে আসলো আমাদের, এই ফিগারটা কি আগে দেখিয়েছিলাম? এটা এটা না, দেখেন এখানে, ওই যে আমি কথাটা বারবার বলে আসতেছিলাম যে আমরা এজাইলে কি করি, প্রথমে কি থাকে, ভিশন, তাই না? ভিশন থেকে আমরা রোড ম্যাপ তৈরি করি। রোড ম্যাপের মধ্যে আসলে রিলিজ থাকে, রিলিজ 1 2 3। এখন রিলিজ 1 কে ব্রেকডাউন করা হয়েছে, দেখেন একটা রিলিজের মধ্যে অনেকগুলো ইটারেশন থাকে, ঠিক আছে? এবং এক একটা ইটারেশনের মধ্যে ফিচার থাকে, এই যে ফিচার, যে ইটারেশনে আমরা 2টা বা 3টা ফিচার ডেলিভারি দেবো, এবং এক একটা ফিচারের মধ্যে অনেকগুলো ইউজার স্টোরি থাকে। যেমন ফিচার এর সাথে কয়টা আছে, ইউজার স্টোরি 1, ইউজার স্টোরি 2, 2 3 ঠিক আছে? তার মানে ফিচার এ ডেলিভারি দেওয়ার জন্য 2টা স্টোরি আমাদেরকে তৈরি করতে হবে, ডেলিভারি দিতে হবে। এবং ইউজার স্টোরিকে ব্রেকডাউন করে আমরা কি করি, টাস্ক হিসেবে অ্যাক্টিভিটি বানাই। সবাই বুঝতে পেরেছি? ট্রেডিশনাল প্রজেক্টে আমরা জাস্ট প্রজেক্টকে ব্রেকডাউন করে আমরা যা এইভাবে একদম চলে আসি, এবং এখানে ওয়ার্ক প্যাকেজকে আমরা ব্রেকডাউন করে টাস্ক তৈরি করি। আর অ্যাজাইলে আমরা সেম জিনিস, ইউজার স্টোরিকে ব্রেকডাউন করে আমরা টাস্ক তৈরি করি। এই ফিগারটাতে একটু ভুল আছে, এটা স্টোরি পয়েন্ট হবে না, এটা এখানে আসলে জেনারেলি আমরা আওয়ার দিই, 8 আওয়ার 6 আওয়ার 4 আওয়ার্স এরকম দিই। এটা দেখবেন পিএম বকে ঠিক আছে, পিএম বকে চ্যাপ্টার নাম্বার 7 এই ফিগারটা আছে। ডেফিনেশন অফ রেডি মনে আছে? যে কাজ শুরু করার জন্য যে হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স কাজ মানে শুরু করার ক্রাইটেরিয়া জন্য যে লাগবে। আমরা স্যাটিসফাইড কিনা, আমরা কি কাজ শুরু করতে পারবো, এরকম দেখেন জেনারেলি এরকম চেক বক্স রাখা হয়। হ্যাঁ, সব যদি আমরা টিক পাই ইটারেশন প্ল্যানিং এর সময় প্রতিটা আইটেমের এগেইনস্টে, যে হ্যাঁ বিজনেস ভ্যালু ক্লিয়ারলি আর্টিকুলেটেড, এটা এক্সাম্পল। হ্যাঁ, তারপর ধরেন আমি ছোট করে পড়তেছি একটু, টিম ইজ স্টাফড অ্যাপ্রোপ্রিয়েটলি, মানে আমরা যে আইটেমগুলো নিয়েছি এরকম আইটেম নেওয়া যাবে না যে আমার টিমে সেটা করার স্ট্রেংথ নাই। ক্রস ফাংশনাল টিমটা এমন হতে হবে যাতে আমরা যে আইটেমগুলো নিয়েছি সেটা ডেলিভারি দেওয়ার জন্য যাতে আমাদের বাইরে কারো হেল্প না লাগে, তাই না? সেইটা। তারপর অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ক্লিয়ার এন্ড টেস্টেবল, ওই যে আমরা পিছনে যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া দেখলাম সেটা একদম আমাদের সবার কাছে ক্লিয়ার, তো মানে এটাকে ডিসকাস করে একদম কনফার্ম করতে হবে, নাহলে আমি একটা বুঝলাম আর কাস্টমার একটা চাচ্ছে, তাই তো সব গোলমাল লেগে যাবে। এবং এমন কোন ফেক টাইপ কিছু লেখা যাবে না যেটা টেস্ট করা না যায় না, কোয়ান্টিফাই করা যায় না, তাহলে কিন্তু ঝগড়া থাকবেই। হ্যাঁ, বুঝতে পেরেছি? তো এরকম ক্রাইটেরিয়া সেট করে কিন্তু আমরা ডেফিনেশন রেডি সেট করি, এটা এক্সাম্পল। এবং এটা কিন্তু এরকম না যে এক ইটারেশন তৈরি করছেন এটা চেঞ্জ করা যাবে না, দেখা যাবে আপনি বিভিন্ন ইটারেশন শিখবেন, নতুন নতুন আইটেম হয়তো অ্যাড হবে বা কিছু কমে যাবে, ঠিক আছে? তারপর দেখেন ডেফিনেশন অফ ডান, সেটাও দেখেন এইভাবে কিন্তু আমরা মেইনটেইন করতে পারি। এটা কখন ইউজ করব, যখন আমরা ফাইনালি কাস্টমারকে দেখাচ্ছি, তাই না? এখানে একটা জিনিস আপনাদের বলি, আপনাদের মনে আছে কিনা দেখি, প্রোডাক্ট ওনার সে তার কি ডেফিনেশন অফ ডান অনুযায়ী চেক করা দরকার না? হ্যাঁ, চেক করে 100%, সব হ্যাঁ, check তৈরি করতে হলো হবে। কিনা। এটা সে কখন করবে, ওই লাস্টে ইটারেশন রিভিউতে নাকি থ্রু আউট দা ইটারেশন? না, এইটা রিভিউতে করবে। রিভিউ তো করবে, ওই তো প্রতি Review ইয়াতে তো যাওয়ার আগে প্রোডাক্ট ওনারের কথা বলছি, প্রোডাক্ট ওনার ইটারেশন customer- শেষে তোমার সব সময় সব সময় করবে ইটারেশন, হ্যাঁ। ইটারেশন ঠিক আছে, ফার্স্ট এটা ক্লাস কিন্তু মনে রাখি, প্রোডাক্ট ওনার তো আমি বলেছি 50% টাইম কার সাথে থাকবে, কাস্টমার টিমের সাথে, আর 50% Customer। স্টেকহোল্ডারের সাথে। কাস্টমার হ্যাঁ, তার মানে আমি যদি নিজেও রিভিউতে গিয়ে দেখি যে এটা ঠিক মতো স্যাটিসফাই করেনি, তাহলে আমার কিছু করার থাকবে? বরঞ্চ আমি তো নিজে ফার্স্ট পজিশনে বলবো, তুমি প্রোডাক্ট ওনার তুমি না দেখে আমাকে দেখাতে না আনছো কেন, কাস্টমার এটা বলবে না?
So আপনি কিন্তু যখনই যেটা রেডি হবে ইউ শুড চেক দিস, এটা কিন্তু আপনার একটা কাজ। হ্যাঁ, আপনি যাতে লাস্টে গিয়ে ওই দেখতে না পারে, আপনি নিজেই যাতে আবার ইয়া না হয়ে যান, শক না হয়ে যান। ঠিক আছে, সো এটা বোধহয় লাস্ট স্লাইড। দেখেন তো যে আমরা এগুলো দেখলাম, কিন্তু ডেফিনিশন অফ ডান অ্যাজাইল টেকনিক গুলো বলা হচ্ছে। acceptance criteria অ্যাজাইলে আমরা কিভাবে ভেরিফাই করি, ভেরিফাই মানে কি, ওই যে ভ্যালিডেট করা আর কি। হ্যাঁ, হ্যাঁ। এখানে ভেরিফাই বলা হচ্ছে। acceptance criteria ইটারেশন রিভিউ করি। আর এই দুইটা এই সব জায়গায় ভেরিয়েন্স অ্যানালাইসিস, ট্রেন্ড অ্যানালাইসিস আমরা ট্রেডিশনাল প্রজেক্টে করে থাকি, অ্যাজাইলেও করে থাকি right ভেরিয়েন্স অ্যানালাইসিস। সো আমরা যখন আসলে ভেরিফাই করি তখন আমরা এই ধরনের টেকনিকগুলো ইউজ করি, অ্যাজাইলে ইউজ করি, ট্রেডিশনাল প্রজেক্ট ইউজ করি। ভেরিয়েন্স অ্যানালাইসিস মানে কি, অ্যাজাইল কি হবে ভেরিয়েন্স, ধরেন আমি শুরুতে নিয়েছি 40টা স্টোরি পয়েন্ট ডেলিভারি দেবো, কিন্তু দিতে পারলাম 35, তাহলে ভেরিয়েন্স আসলো না? pass তাহলে এটা তো আমি বুঝতে পারবো যে আমার টিম আসলে, মানে আমি হয়তো বেশি কাজ নিয়েছিলাম বা কাজটা অনেক কমপ্লেক্স, আমরা ভেবেছিলাম যে পেরে যাব, পারি নাই। তাহলে এটা কিন্তু একটা আপনি ভেরিয়েন্স পেয়ে গেলেন। ট্রেন্ড অ্যানালাইসিস এরকম যদি কয়েকটা ইটারেশনে হতে থাকে তাহলে কি বুঝবো, ট্রেন্ডটা বোঝা দরকার না, তাহলে আমি বুঝতে পারবো। আমার আসলে 35টা করারই ক্ষমতা। হ্যাঁ হ্যাঁ, তার মানে তখন 40টা কিন্তু আমি করার কম নেবো, 35টা চেয়ে আরো হয়তো কম নেবো, 30টা নেবো। So 30টা আমি ট্রেন্ড অ্যানালাইসিস করে কিন্তু বুঝতে পারবো যে আসলে ট্রেন্ডটা কি হচ্ছে, পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। কিন্তু দেখা গেল 35 করেছি, পরে আবার 3-4টা বা 6টা ইটারেশন পরে আমরা 45 করেছি, তার মানে ট্রেন্ডটা খুব ভালো, উপরের দিকে উঠতেছে। সেই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরিয়েন্স অ্যানালাইসিস আর ট্রেন্ড অ্যানালাইসিস। ট্রেন্ডটা করলে আমরা আসলে টাইমের সাথে বুঝতে পারবো যে কোন দিকে যাচ্ছি আমরা, আর ভেরিয়েন্স হচ্ছে জাস্ট ওই টাইমে ভেরিয়েন্সটা কি হয়েছে, কিন্তু ট্রেন্ডটা কিন্তু Difference টা কি হিস্টোরিক্যাল দেখাচ্ছে? ডাটা দিবে আমাদের। সেটা আমরা ট্রেডিশনাল প্রজেক্টে খুবই ইউজ করি, আর অ্যাজাইলে তো আমরা সেম ভাবে কিন্তু ইউজ করতে পারি। হ্যাঁ, সো আমরা যে বললাম যে প্রথমে কিন্তু প্ল্যানিং, তারপরে কি ছিল ভ্যালিডেট, এবং একটা কি কন্ট্রোল স্কোপ। এটাকে কিন্তু এখানে ভেরিফাই স্কোপ বলা হচ্ছে। কাস্টমার কিন্তু এই জিনিসগুলো দেখে ভেরিফাই করবে, বোথ ট্রেডিশনাল প্রজেক্টে এবং অ্যাজাইলে। এবং এটা কিন্তু আমি বলেছিলাম কন্ট্রোল স্কোপ এবং ভ্যালিডেট স্কোপ। কন্ট্রোল স্কোপ অ্যাজাইলে কিভাবে হয়, ওই যে প্রোডাক্ট ওনার সবসময় কিন্তু কন্ট্রোল করতেছে পুরো ইটারেশনের মধ্যে, আর ট্রেডিশনাল প্রজেক্টে কিন্তু আপনি কাজ যখন চলতে থাকবে এক্সিকিউশন, তখন কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, আর এখানে কাস্টমারকে ইনভলভ করে দেখেন আইডিয়া কিন্তু সেম। পিএমআই বলেছে যে যখন আপনি ভ্যালিডেট বা ভেরিফাই স্কোপ করবে তখন কাস্টমারকে ইনভলভ করো, আর অ্যাজাইলে কি বলা হয়েছে, ইটারেশন রিভিউ যখন করবে তখন কাস্টমারকে ইনভলভ করো। সো देयर इज नो বিগ ডিফারেন্স। হ্যাঁ, ওকে, তাহলে আমরা চ্যাপ্টারটা শেষ করলাম, অনেক স্লাইড ছিল আসলে। হ্যাঁ, আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন, কারণ এটা কিন্তু বেস তৈরি হচ্ছে, এরপরে কিন্তু এটার উপর আবার শিডিউলিং, কস্টিং সব হবে। আপনি অবশ্যই এর মধ্যে পড়বেন। হ্যাঁ, আমরা নেক্সট শুক্রবারে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে। Thank you, তাহলে ভাইয়া। মাহবুব ভাই বোধহয় সবচেয়ে হাইয়েস্ট পেয়েছে না, 84% নাকি? হ্যাঁ, সবচেয়ে হাইয়েস্ট। তাও আবার ঝড়ে বকে নাকি পেয়ে গেছে। ওটা উনি বলতেছে আর কি, টিউশন থেকে কিছু দিছিলাম, ওইখান থেকে দেখি কিভাবে কিভাবে লাগে গেছে। বেসিক ক্লিয়ার হয়ে ঠিক গেছে, আছে, ওইটাই মানে উইজডম হয়ে গেছে, উইজডম। উইজডম আর কি, উইজডম অ্যাপ্লাই করবেন, পরীক্ষা উইজডমের, নলেজের না। টাইমটা একটু ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, টাইম আর ইয়াটা টাইমের। পরে কত বুঝতে মিনিট? বুঝতে একটু আমি যে লাস্ট কোশ্চেনটা অ্যানসার করতে পারিনি, আচ্ছা আচ্ছা, পরে ও, বুঝতে তা- বুঝতে আসলে সময় লাগে। 14টা করে করছেন, তাহলে তো ভালোই করছেন। হ্যাঁ, লাস্টটা অবশ্য তাহলে- পারিও না, পরে দেখলাম যেটা চিন্তা করছি তো হইতো না। ঠিক আছে, হ্যাঁ, সবাই তাহলে পরীক্ষা দেন। প্রায় তো শীট থেকে দিচ্ছেন, ইয়ার থেকে দিচ্ছেন, মানে ইয়ার থেকে অনেক অনেক প্রশ্নই আসছে। আচ্ছা এখন ওইটা তো করলাম প্র্যাকটিস, এরপরে কোন সেকশনটাকে আমরা ধরবো ওইটাতে? সিমুলেটর না? হ্যাঁ, সিমুলেটরে। আচ্ছা, ওটা আমি দেখাইছিলাম গত ক্লাসে, তারপর আমি নেক্সট ক্লাসে তাহলে দেখা দেবো আরেকবার। আমি সবাইকে ওটা অ্যাক্সেসও দেইনি এখন, আমি এর মধ্যে সবাইকে অ্যাক্সেস দিয়ে দিই, আচ্ছা দিয়ে আমি কাল নেক্সট ক্লাসে একটু মনে করে দিয়েন, আমি দেখাই দেবো আর কি। হ্যাঁ, এখন থেকে শুরু করেন তাহলে আসলে সুবিধা হবে।
না এখন থেকে শুরু করবো। ঠিক আছে তাহলে, হ্যাঁ আর ওখানে চ্যাপ্টার ওয়াইজ করতে পারলে ভালো হতো, চ্যাপ্টার ওয়াইজ, লেসন ওয়াইজ লেসন ওয়াইজ। যদি করতে পারতাম ভালো হতো। ঠিক আছে, ওকে তাহলে, হ্যাঁ আচ্ছা, আল্লাহ থ্যাংক হাফেজ ইউ আসসালামু সবাইকে। আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।